আমাদের যে ভাইবা নিছেন স্যার, মানে আমাদের কি অনেক খারাপ হয়েছে এরকম কিছু? মানে অনেকের যে অনেকের ভালো হয়েছে, বাট যারা আর কি মানে মোটামুটি, মানে আপনারা কিরকম ভাবে মার্কিং করতেছেন আর কি? মানে একটু জানলে ভালো হতো আর কি স্যার, তো টেনশন আছে স্যার। কিরকম ভাবে মার্কিং করছি? প্রত্যেকটা পার্টের জন্য আমি 5 মার্ক দিয়েছি, আর ওয়াসিফ ভাই 5 মার্ক দিয়েছে। তারপরে প্রত্যেকটা পার্টের জন্য দুইটার অ্যাভারেজ করা হবে। ওকে, সো মানে তোমাদের টোটাল মার্কস 15তে কাউন্ট করা হবে আর কি। পরে ওইটা স্কেলিং করা যাইতে পারে। ঠিক আছে, আপাতত 15তে মার্কস দিয়েছি। স্যার, খুব কি খারাপ মার্কস আছে এরকম কিছু আছে স্যার? মানে একদম বাজে মার্কস এরকম? একদম বাজে মার্কস আছে, দুই একজনের আছে। আর ম্যাক্সিমাম সবাই 15তে কতর উপরে পেয়েছে, ম্যাক্সিমামই 8-এর উপরে পেয়েছে মনে হয়, এক্স্যাক্টলি মনে নাই। ভালো আছে অনেক, 15তে 15 পেয়েছে কয়েকজন। তারপর অনেকেই 10-11 এরকম পেয়েছে। তারপর দুই একজন মনে হয় অনেক বেশি খারাপ পেয়েছে। এই জেনেরিক মার্কিং হয়েছে আই গেস। মার্কস কি স্যার হ্যালো। দেখাবেন বা শো করবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, দিব দিব, মার্কস দিয়ে দিব আমরা, আজকেই দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা। তো আমরা শুরু করি আস্তে আস্তে। ধরো কি শেয়ার দিলাম। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো। জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের চেহারা দেখতে পাচ্ছি না তো, সো আমি আসলে বুঝতে পারতেছি না যে কি হচ্ছে। ওকে, ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে শুরু করি। তো মিডের কোশ্চেন নিয়ে একটু আলোচনা করা যাক। ঠিক আছে, পার্ট 1 ছিল হলো তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা, রাইট? এই ডং বাদ দাও, সরি। আবার ওকে। আচ্ছা, ফার্স্ট স্পেসিফিক প্রবলেম থাকলে বলো, যে কেউ কোনো একটা কোশ্চেন বুঝো নাই এরকম লিনিয়ার অ্যালজেব্রা থেকে। হ্যালো। স্যার, টু এর মানে হ্যাঁ টু হ্যাঁ, তে স্যার আমাকে যে কোশ্চেন করছিলেন স্যার, তখন আমি তো অনেক মানে একটু আটকে গেছিলাম অনেক বেশি। টুতে কি কোশ্চেন করেছিলাম তোমাকে? আমাদের হ্যালো টু গাইস। কি পার্ট 2 বলতে লিনিয়ার অ্যালজেব্রা নাম্বার 2? লিনিয়ার না স্যার, লিনিয়ারের সমস্যা না, মানে হচ্ছে যে টু একদম মানে কোশ্চেন টু আর কি। আচ্ছা আচ্ছা, পার্ট ঠিক টু, আছে, পার্ট হ্যাঁ টু। পার্ট 2 তে যাবে। জাস্ট লিনিয়ার অ্যালজেব্রার কোনো কোশ্চেন কিভাবে সলভ করতে হয় কেউ বুঝে না এরকম আছে এখানে? না স্যার। যদি স্পেসিফিক কোশ্চেন থেকে তাহলে ডিসকাস করি, না হলে হয়তো আমরা একটু মুভ অন করতে পারবো। নয়েজ আসতেছে অনেক, আর ফোন আমার থেকে। আমার থেকে নাকি? সৌমিত্র, কি অবস্থা? এই ভাই আছি। হ্যাঁ, মনে হয় আপনারটা থেকেই সাউন্ড আসতেছে অনেক। আচ্ছা, এটা আমার ফ্যানের সাউন্ড আছে, তারও এটা অফ করেছি সেটা। এখন কমছে? হ্যাঁ ভাই, এখন কমছে। আচ্ছা। আচ্ছা, তো লিনিয়ার অ্যালজেব্রা থেকে স্পেসিফিক কারো কোশ্চেন নাই, রাইট? ওকে, তো আচ্ছা, আমরা ভাইবার সময় কিছু জিনিস জিজ্ঞেস করেছিলাম
ওইগুলা নিয়ে একটু কথা বলা যায়, যেমন আম, আচ্ছা দাঁড়াও, এগুলো তো মোটামুটি সিম্পলই। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন, এই যে লিনিয়ার অ্যালজেব্রা নাম্বার 5, লিনিয়ার অ্যালজেব্রা নাম্বার 5 থেকে তো তোমাদের ওই তিনটা আইডেন্টিটি প্রুফ করতে বলা হয়েছিল, যে পাই 0 প্লাস পাই 1 ইকুয়ালস টু I, পাই 1 ইনটু পাই 0 ইকুয়ালস টু 0, আর পাই 0 ইনটু পাই 0 ইকুয়ালস টু পাই 0। তো এইটা তো ধরো ম্যাট্রিক্স লিখে অনেকে প্রুফ করতে পেরেছো। তো আমরা ভাইবার সময় একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে এই আইডেন্টিটি গুলোর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি। ওকে, যে এইগুলা মানে এইগুলার জন্য ভেক্টর স্পেস আসলে কি হচ্ছে। ওকে, তো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা হলো মানে আমরা যদি চিন্তা করি যে সাপোজ আই হ্যাভ এ ভেক্টর স্পেস এরকম। ওকে, এটা হলো ধরো 0 এক্সিস্ট, এটা 1 এক্সিস্ট। স্যার আমি ওকে, স্ক্রিন দেখতে এখন পারতেছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? না কেউ কি সবাই কি মানে কেউ আমি দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছি, এরকম? আমি দেখতে পাচ্ছি। ও হ্যাঁ, তাহলে হয়তো মাত্র তোমার দেখতে পাচ্ছি। কানেকশন মাত্র একটু প্রবলেম। আচ্ছা এখন ওকে এখন পারতেছি। ওকে ঠিক আছে। তো এই আইডেন্টিটি গুলোর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হলো, ধরো আমার একটা ভেক্টর আছে, ওকে আই হ্যাভ সাম ভেক্টর ইউ। আচ্ছা, তো পাই 0 ইউ করলে কি পাই? পাই 0 ইউ করলে হলো ইউ এর যে এই অ্যাক্সিস 0 অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট সেটা পাওয়া যায়। ওকে, এই অ্যাক্সিস 0 অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা পাওয়া যায়। আর পাই 1 ইউ করলে যেটা হবে যে আমার এই 1 অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা সেটা পাওয়া যাবে। ওকে, তো এখানে বলতেছে যে পাই 0 প্লাস পাই 1 ইকুয়ালস টু I। এখন আমি যদি এই দুইটা কম্পোনেন্ট আবার যোগ করি, ওকে, পাই 0 ইউ দিয়ে 0 অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা পেয়েছি, আবার পাই 1 ইউ দিয়ে 1 অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা পেয়েছি। এই দুইটা কম্পোনেন্ট যদি আমি আবার যোগ করে দেই তাহলে কি পাবো? আবার অরিজিনাল ভেক্টরটাই পেয়ে যাব না? বুঝতেছো কি? জি স্যার। মানে সৌমিত্র, ওই যে ট্রায়াঙ্গেল ল দিয়ে ওই যে ত্রিভুজটা এঁকে দেখাও তো, আমার কাছে আজকে পেন নাই। আচ্ছা ভাই, আয় হায় দাঁড়ান। তাহলে বেটার হয়, মানে কম্পোনেন্ট দুটো যোগফল যে আসলে এটাই হয়, ভেক্টর সাম করে বুঝে যায় আর কি। ঠিক আছে জাস্ট ওকে। জাস্ট তো বুঝতে পারছি। আচ্ছা, তো আমার 0 অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নিলে হলো, ধরো আই উইল গেট দিস কম্পোনেন্ট, রাইট? এই যে এইটা, দিস ইজ আমাদের পাই 0, পাই 0 পাই ইউ। 0, ইয়েস। আর এই 1 অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নিলে যেটা পাবো সেটা হলো এইটা। তো এইটা হলো আমাদের পাই 1 ইউ। তাহলে আমার প্যারালেলোগ্রাম ল থেকে বলা যায়, বা তুমি যদি ধরো ট্রায়াঙ্গেল ল ইউজ করো একই কথা। ওকে, যে এই দুইটা কম্পোনেন্ট যদি যোগ করি তাহলে আবার ইউ পাবো। সো আই ক্যান রাইট লাইক দিস, যে পাই 0 ইউ প্লাস পাই 1 ইউ ইকুয়ালস টু ইউ, এন্ড দিস ইজ ট্রু ফর অল ইউ। ওকে, এটা হলো সব ধরনের ভেক্টরের জন্য এটা ট্রু। ওয়েল অ্যাট লিস্ট সব ধরনের 2 ডাইমেনশনাল ভেক্টরের জন্য। অন্য ডাইমেনশন হলে ধরো আমার এখানে পাই 0 1 ছাড়াও আরো কিছু কিছু কম্পোনেন্ট আছে। ওকে, তো ইউ কে আমরা লিখতে পারি হলো আই ইউ হিসাবে। আই ইউ মানে আইডেন্টিটি। ওকে, তো যদি এই আইডেন্টিটিটা মানে এই এক্সপ্রেশনটা যদি সব ইউ এর জন্যই ট্রু হতে হয়, দেন দেয়ারফর পাই 0 প্লাস পাই 1 ইকুয়ালস টু I। ওকে, মানে তুমি দুইটা কম্পোনেন্টে আলাদাভাবে ভেঙে তারপরে যদি আবার যোগ করো তাহলে আগের যে জিনিসটা ছিল সেটাই পাবো। ওকে, এটাই ছিল ধরো ফার্স্ট আইডেন্টিটি ফিজিক্যাল কি বলবো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। ওকে, আচ্ছা সেকেন্ড আইডেন্টিটি যেটা বলছিল যে পাই 1 ইনটু পাই 0 ইকুয়ালস টু 0। আচ্ছা, তো পাই 0 ইউ করলে কি পাবো? পাই 0 ইউ করলে হলো আমার ওই 0 এক্সিস বরাবর কম্পোনেন্টটা পাচ্ছিলাম, রাইট? এখন এই ভেক্টর, এটা তো একটা ভেক্টর। ওকে, পাই 0 ইউ তো ডেফিনেটলি একটা ভেক্টর। এই ভেক্টরের যদি আমার 1 এক্সিস বরাবর কম্পোনেন্ট নেই তাহলে কি পাবো? মানে এক্স এক্সিস বরাবর একটা ভেক্টরের ওয়াই এক্সিস বরাবর কম্পোনেন্ট কি বলতে পারে কেউ? 0। রাইট, ঠিক আছে। যেহেতু অর্থোগোনাল ডাইরেকশন মানে আমার
x অ্যাক্সিস এর তো y অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট নাই, আবার y অ্যাক্সিস এর x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নাই। সো এই পাই 0 u এর যেহেতু 1 অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নাই, তো এই কম্পোনেন্টটা 0 আসবে। এন্ড अगेन দিস ইজ ট্রু ফর অল u। সো আমি আর কি পাই 1 ইনটু পাই 0 ইকুয়ালস টু 0 বলতে পারি। মানে একটা অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নিয়ে তার অর্থগোনাল আরেকটা ডাইরেকশন বরাবর কম্পোনেন্ট নিলে 0 পাওয়া যায়। ওকে, আচ্ছা। আর লাস্টেরটা হলো যে পাই 0 ইনটু পাই 0 ইনটু পাই 0, ওকে, ইকুয়ালস টু পাই 0। তো এটার মানে কি? এটার মানে হলো যে আমি যদি একটা ভেক্টরের ধরো ভেক্টরের উপর পাই 0 অপারেট করি, তাহলে যেটা পাবো যে আমাদের 0 অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট পাবো, রাইট? এই 0 অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা আছে এইটার উপর আবার যদি পাই 0 অপারেট করি, তাহলে কি হবে? মানে এই 0 অ্যাক্সিস বরাবর ভেক্টরেরই আবার 0 অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট পাবো। মানে আমার ভেক্টরটা যে ডাইরেকশনে আছে ওই ডাইরেকশনে কম্পোনেন্ট নিচ্ছি। তো আমার কি আগের ভেক্টরের কোনো চেঞ্জ হবে? হ্যালো, মাথার উপর দিয়ে গেছে লাস্টে যেটা বললাম? না তো চেঞ্জ হবে না। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হবে না। ওকে, মানে চেঞ্জ কখন হয়? যখন আমরা একটা ভেক্টরের ওই ভেক্টর ছাড়া অন্য কোনো ডাইরেকশন বরাবর কম্পোনেন্ট নেই। কিন্তু পাই 0 ইউ তো অলরেডি 0 অ্যাক্সিস বরাবর আছে, তো আবার 0 অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নিলে তো এই ভেক্টরটাই থাকবে, রাইট? সো তো এইটার 0 অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নিলে আগে যে ভেক্টরটা ছিল ওইটাই থাকবে। তো এটাই আর কি, এইটাই তো লাস্ট আইডেন্টিটিটা বলে যে তুমি একই অ্যাক্সিস বরাবর যদি বারবার কম্পোনেন্ট নিতে থাকো তাহলে আসলে চেঞ্জ হবে না। ওকে, একবার কম্পোনেন্ট নিলে যা পাবা বারবার কম্পোনেন্ট নিলে তাই পেতে থাকবা। অলরাইট, তো লিনিয়ার অ্যালজেব্রা আসলে বাকি সব মোটামুটি সোজাই ছিল, ক্লাসে ডিসকাস করাই ছিল। ওকে, তাহলে আমরা পরের পার্টে। কি পারছে ইকুয়েশনটা? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এটা তেমন সমস্যা হয়নি সবার। লিনিয়ার অ্যালজেব্রা মোটামুটি সবাই মার্কস পাইছে। সমস্যা হয়ে গেছে কোয়ান্টাম ইনফরমেশনে। হ্যাঁ, লাস্ট পার্টে, ইয়েস। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার ইয়াতে যাই, কোয়ান্টাম মেকানিক্সে যাই। দাঁড়াও একটু। আমার এই ডিভাইস সেটআপটা ঠিক মতো হয়নি। আচ্ছা, যাই হোক, আজকে একটু প্যারা নিয়ে ইউজ করি। ওকে, তো কোয়ান্টাম মেকানিক্স এর ফার্স্ট কোশ্চেনটা তো অনেক সোজা ছিল। ফার্স্ট কোশ্চেন ছিল যে স্টেট কেন নরমালাইজড হওয়া লাগে। ওকে, তো নরমালাইজড হওয়া লাগে কারণ আমরা স্টেটের যেই সরি ইন্ডিভিজুয়াল বেসিসের যে কোএফিসিয়েন্ট গুলো করা লাগবে ওদের স্পেসিফিক না ভাই, কোশ্চেন সবগুলো করা লাগবে না। স্পেসিফিক কোশ্চেন, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে ওকে, স্পেসিফিক কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদের হ্যাঁ স্পেসিফিক কোশ্চেন থাকলে বলো এগুলো তো তোর করাই মোস্ট প্রবাবলি পার্ট 2 থেকে। হ্যাঁ, হুম, মানে ওরা তো মোস্ট প্রবাবলি করেই রেখেছে এগুলো সবগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তোমাদের কোনো কোয়েরিজ আছে যেটা তোমরা জানো না, সলভ করতে পারো নাই? 2.2 স্যার 2.2 আচ্ছা ঠিক আছে, ওটা ছাড়া আর আচ্ছা, ওটা ছাড়া বাকিগুলো পেরেছো? হ্যালো হ্যালো ভাই, এখন ওরা যে এই জিনিসটা ঠিক মনে করতেছে এইটা কি আসলে ঠিক নাকি, এটা নিয়ে একটু আমরা একটু চেক করে দেখতে পারি। আই থিংক যে আচ্ছা তাহলে তোমরা বাকিগুলো ব্রিফ করে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তা পার্ট 2 নিয়ে একটু কথাবার্তা বলবো। ওকে, পার্ট 1 খুব সিম্পল ছিল, এই নরমালাইজেশন কেন হয় এটা ভিডিও তোমার লেকচারে ছিল, অনেক ব্যাপার ডিসকাস করেছে, ওইটা আলাদা করে না বললাম। ওকে, পার্ট 2। তো পার্ট 2 বলা ছিল যে আমার একটা কিউবিট আছে সাই। ওকে, কিউবিটকে এইভাবে লেখা যায় e টু দি পাওয়ার i phi ইনটু সরি r00 প্লাস r1 e টু দি পাওয়ার i ডেল্টা 1। ওকে, তো এক্সপ্রেশনটা আসছে কই থেকে? এটা আসছে হইলো আমরা যে কোনো 2 কিউবিট সিস্টেমকে ধরো এইভাবে লিখতে পারি আলফা 0 প্লাস বিটা 1, যেখানে আলফা বিটা হলো কমপ্লেক্স নাম্বার। তারপরে আমরা যদি আলফা ইকুয়াল টু r0 e টু দি পাওয়ার i থিটা 1 সরি i থিটা 0 আর বিটা যদি
r1 e টু দি পাওয়ার i থিটা 1 বসাই তাহলে পেয়ে যাব। আচ্ছা, তো এখন আমাদের কাজ হলো এই প্যারামিটার গুলো বের করা। তো কোশ্চেনে যেটা বলা ছিল যে ফাইটাকে বলা হয় গ্লোবাল ফেজ, ডেল্টাটাকে বলা হয় রিলেটিভ ফেজ, আর r0 r1 তো কিছু একটা আছে। তো কোশ্চেনে যেটা বলেছিল যে r0 r1 আর ডেল্টা বের করতে পারবো কিন্তু ফাই কখনোই বের করতে পারবো না। আচ্ছা, তো এই এক্সপ্রেশন নিয়ে যদি আচ্ছা আমরা ধরো একেবারে বেসিক এক্সপ্রেশনটা থেকে শুরু করি, এইটা থেকে শুরু করি। ওকে, তো তোমার কাছে একটা সাই দিলাম, ধরো সাই ইকুয়ালস টু আলফা 0 প্লাস বিটা 1। তোমাকে বললাম আলফা বিটা বাইর করো, কেমনে বাইর করবা বলো তো? আইডিয়া কি কি করা যেতে পারে আলফা বিটা বের করার জন্য? কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া নাই? আলফা বিটার মান বসায় সাইয়ের মধ্যে বসায় দিয়ে আর আলফা বিটা তো জানো না তুমি। এর মান বের তোমার একটা বাক্সের মধ্যে আমি সাই মানে একটা সাই স্টেট দিয়েছি, আমি বানাই দিয়েছি। প্রজেকশন তো ম্যাথমেটিক্যাল অপারেশন, তুমি ফিজিক্যালি কি করবে আলফা বিটা বের করার জন্য? মানে আমি তোমাকে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে বলতেছি। মনে করো একটা কিউবিট দিছে যার যেটা হচ্ছে আলফা 0 প্লাস বিটা 1 স্টেট আছে, আলফা বিটার ভ্যালু জানো না, বের করার কোনো উপায় আছে? একটা ইকুয়েশন থেকে বের করার উপায় নাই তো। নাই না, ইকুয়েশন থেকে না, তুমি মানে ফিজিক্যালি চিন্তা করো। ঠিক আছে, যে তোমাকে একটা জিনিস দিয়েছি, ধরো সেটা একটা ইলেকট্রন হইতে পারে, ফোটন হইতে পারে, সাম অ্যাটম হইতে পারে, যেটা একটা 2 ডাইমেনশনাল কোয়ান্টাম সিস্টেম। ওকে, এটা বলে দিয়েছি যে এটা 2 ডাইমেনশনাল হবে ডেফিনেটলি। এখন তোমার এই 2 ডাইমেনশনাল সিস্টেমের যে কোএফিশিয়েন্ট গুলা, এই কোএফিশিয়েন্ট গুলা বলি নাই। তুমি একজন ফিজিসিস্ট বা এক্সপেরিমেন্টালিস্ট, তুমি এটা বের করতে চাও, এই কোএফিশিয়েন্ট গুলা কেমনে বাইর করবা? কোনো আইডিয়া নাই। তুমি যে প্রিন্সিপাল শিখেছো কোয়ান্টাম মেকানিক্সের, ওই কোয়ান্টাম মেকানিক্সের প্রিন্সিপাল গুলো ইউজ করে এটা বের করা সম্ভব না। আচ্ছা, একটা দেই না, একটা স্টেট দেই না। আচ্ছা, এটা কোশ্চেনে বলা ছিল যে তোমার এই সেম স্টেটের অনেকগুলা ইয়ে আছে, মানে কালেকশন আছে। ঠিক আছে, যে আই হ্যাভ গিভেন ইউ মেনি কিউবিটস ইন দ্য সেম স্টেট। ওকে, তো কোন আইডিয়া? আচ্ছা ঠিক আছে, আমি আগে। ওকে, তো এখন আমরা একটা কিউবিট সিস্টেমের উপর কি করতে সৌমিত্র, হ্যাঁ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নামে একটা জিনিস আছে, ওটা কি বলতো? মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ব্যাপারে আইডিয়া আছে? এখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিরকম হবে? আচ্ছা, তোমাদের যদি এরকম 0-1 বেসিসে দেয়া থাকে এবং আমি বললাম যে 1/√2 1/√2 দুইটা কোএফিশিয়েন্ট, ঠিক আছে, এবং আমি তোমাদেরকে বললাম যে 100টা কিউবিট দিয়েছি, এই স্টেটই আছে। তুমি যদি 0-1 বেসিসে মেজার করো তাহলে তোমার রেজাল্ট কি হবে? 100 বার মেজার করলাম, 50-50। হ্যাঁ, তাহলে এখন বলো আলফা বিটা হলে কি করবা? আলফা বাই 2 আলফা বাই 2। হোয়াট? আলফা বিটা তো আরবিট্রারি নাম্বার, এটা অর্ধেক অর্ধেক হতে হবে। এটা 50-50 আসছিল তো 1/√2 এর জন্য, রাইট? হ্যাঁ, এখানে তো আলফা বিটার সাথে তো 1/√2 কিছু নাই। হ্যাঁ, তাহলে কিভাবে হবে বলো, পারবা? এই যে স্টেটটা আছে আলফা 0 প্লাস বিটা 1, হ্যাঁ, এখানে 0 পাওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা দাঁড়াও, তোমাকে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দেই। ধরো আমি তোমাকে একটা কয়েন দিলাম। ওকে, আমি বলে দিলাম যে এই কয়েনের হেড পাওয়ার প্রবাবিলিটি আর টেইল পাওয়ার প্রবাবিলিটি সেম না। সাপোজ আমি বললাম হেড পাওয়ার প্রবাবিলিটি p আর টেইল পাওয়ার প্রবাবিলিটি 1 - p। প্রবাবিলিটির কোর্স করছো? হ্যাঁ, প্রবাবিলিটি কোর্স তো সবাই করছো হোপফুলি, রাইট? আচ্ছা, তোমাকে একটা কয়েন দিলাম, আমি বললাম যে এটার হেড পাওয়ার প্রবাবিলিটি আর টেইল পাওয়ার প্রবাবিলিটি সমান না। হেড পাওয়ার প্রবাবিলিটি হলো p, টেইল পাওয়ার প্রবাবিলিটি হলো 1 - p, বাকি যেটা থাকে। এখন তুমি জানো না যে হেড আর টেইল পাওয়ার প্রবাবিলিটি কি। তোমাকে যদি কয়েনটা দিয়ে দেই, বের করতে পারবা প্রবাবিলিটিটা? কোশ্চেনটা কি বুঝছো আমার? হ্যালো, তোমাকে একটা কয়েন দিয়েছি, কয়েনের হেড পাওয়ার একটা প্রবাবিলিটি আছে p। ওকে, এখন তুমি প্রবাবিলিটিটা জানো না কত,
তুমি কি এক্সপেরিমেন্ট করে বের করা সম্ভব যে এই প্রবাবিলিটিটা কত? একটা জিনিসের মানে আচ্ছা সাপোজ একটা কয়েনের হেড পাওয়ার প্রবাবিলিটি 1/3 আমি যদি বলি, এটার মানে কি বলতো? ফিজিক্যালি এটার মিনিং কি? এটা বলতে পারবে কেউ? 100 বার কি বলে, আমি এক্সপেরিমেন্টটা করলে 33 বার hit আসবে। এক্স্যাক্টলি ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 33 বার আসবে। তুমি যদি এটা হলো এক্সাক্ট হবে যদি ইনফাইনাইট টাইমস রিপিট করো এক্সপেরিমেন্টটা, ওকে? হ্যাঁ যত বেশি রিপিট করবা তত তোমার প্রবাবিলিটি কাছাকাছি পাবা। এক্স্যাক্টলি সেইটাই, যে তুমি আমি যদি অনেকবার রিপিট করি আমার এক্সপেরিমেন্ট, মানে ধরো এখানে এক্সপেরিমেন্ট হলো কয়েন ফ্লিপ, রাইট? আমি যদি এক্সপেরিমেন্টটা অনেকবার রিপিট করি তাহলে প্রবাবিলিটি হেড পাওয়ার প্রবাবিলিটি 1/3 বলতে বোঝায় যে ওই অনেকবারের মধ্যে 3/1 বার আমি ধরো হেড পাবো। আচ্ছা, এটা কি আলফা বাই আলফা প্লাস বিটা? আলফা বাই প্রবাবিলিটি কি আলফা? না। আচ্ছা, কত প্রবাবিলিটি কত বলো? ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। প্রবাবিলিটি কত? 0 পাওয়ার প্রবাবিলিটি জিরো পার প্রবাবিলিটি কত? ও কপাল, এটা তো খাই ফেলছো নাকি? সাইকে মেজার করলে 0.1 বেসিসে মেজার করলে 0 পার প্রবাবিলিটি কত হবে? এখন আরো কনফিউজড হইতেছে স্যার। মেজারমেন্ট কি আলফা পসিবিলিটি স্কয়ার ভুলে গেছো? মেজারমেন্ট পসিবিলিটি কি ছিল বলো? জি স্যার। আচ্ছা, এটা তোমরা পারো, তোমরা কনফিউজ হলে বলো, সমস্যা নেই, তুমি যেটা তোর মনে আসে বলো। 0 পাওয়ার প্রবাবিলিটি কত? আলফা স্কয়ার। হ্যাঁ, আলফা? মডুলাস অফ আলফা, হ্যাঁ, মডুলাস অফ আলফা স্কয়ার, মানে স্যার, এটা কি নিয়ে কনফিউজ কেন? বলছিলেন কথা বলুন? আমি তো প্রবাবিলিটি বলতে কি বোঝায় গড? আমি সাইকে মেজার করলে তো 0.1 বেসে যদি মেজার করি তাহলে তো কলাপস হবে, রাইট? আইদার সে 0 তে কলাপস করবে আর 1 এ কলাপস করবে। তো প্রবাবিলিটি কত আর 1 এ কলাপস করার প্রবাবিলিটি কত? তোমার 0 এর কোএফিসিয়েন্ট স্কয়ার আর 1 এ কলাপস করার প্রবাবিলিটি 1 এর কোএফিসিয়েন্ট স্কয়ার। তোমরা কি মেজারমেন্ট পসিবিলিটি বুঝো নাই ভালো মতো? আমার তো এখন সন্দেহ লাগতেছে। তো জিরোর প্রবাবিলিটি আলফা স্কয়ার বিটা স্কয়ার তো জানি স্যার। তাহলে আলফা বিটা কেমনে বের করবে এবার বলো। 0 প্রবাবিলিটি। আমি তোমার আলফা বিটা বলছি। না, কি হ্যাঁ, হইতেছে, মানে কি নিয়ে কথা হইতেছে আমি সব আলফা বলে বিটা জানো না, বাট তুমি কি প্রবাবিলিটিটা বের করতে পারবে? আচ্ছা আচ্ছা, হল। আচ্ছা, হ্যাঁ, and তো এখন আলফা তোমাকে এখন স্কয়ার প্লাস একটা বিটা সাই স্কয়ার দিচ্ছে, ইকুয়াল টু 1। ঠিক আছে? এই সাই হলো আমাদের এই কয়েনের মতো। তুমি কয়েন, হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, তুমি কি এখন দেখি তুমি যে এই যে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার এখন কিভাবে বের করবে আলফা আর বিটা? ইয়েস, আলফা ওইটা তো স্কয়ার বিটা নরমালাইজেশন স্কয়ার আছে। আলফা যোগফল তো 1। প্লাস বিটা আচ্ছা ঠিক আছে, যোগফল 1, তারপর হ্যাঁ, আলফা আর বিটা তাই এই জায়গা থেকে, ওকে, তাই তোমাকে এখন যদি বিটার জায়গায় 1 স্টেপটা মাইনাস দিয়ে আলফা দিলে তো আমি দেই, আলফা সাই আলফা দিয়ে প্রকাশ করতে পারতেছি। স্টেপটা যদি দিয়ে দেই, তুমি কি তাই আলফা স্কয়ারটা বের তুমি করতে 1 পারবে? মাইনাস আলফা বসালে কি পাও দেখো তো দুই পাশে। দাঁড়াও সুমিত্রা, এক মিনিট দাঁড়াও। ওয়েট, আলফা আলফা Hello? স্কয়ার প্লাস, আমার কথা কি? আচ্ছা শোনো, হ্যালো, আচ্ছা সৌমিত্র তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সৌমিত্র, হ্যালো, বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সৌমিত্র মনে হয় কারো কথা শুনতে পাচ্ছে না। হ্যালো। নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি কিন্তু সৌমিত্র, অনেক কেটে কেটে আসছে। তুমি কি কারো কথা শুনতেছো না? আচ্ছা একটু দাঁড়াও। হাসনাত তুমি কি বললে যে আনস্টেবল। বেটা হচ্ছে 1 মাইনাস আলফা, ঠিক আছে? তাহলে এবং এদের মড স্কয়ার এর যোগফল হচ্ছে 1, এখান থেকে তুমি কি বের করতে পারবে আলফা? পারবে না কখনো। একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন, একটা ইকুয়েশনের ভিতর থেকে তুমি একটার ভ্যালু বসে আবার ওটাই বসাচ্ছ, আইডেন্টিটি পাবে। 0 ইজ ইকুয়াল টু 0 পাবে। হ্যাঁ, আলফা বেটার ভ্যালু তাহলে কিভাবে বের করবে?
দেখো প্রবাবিলিটি কিন্তু বলা আছে। স্যার ফার্স্টে ওইটার সার্কিট ব্রেক করে তারপর ইনার প্রোডাক্ট করে তারপর নরমালাইজ করতে হবে না? আরে ইনার প্রোডাক্ট তো করে আরে ম্যাথমেটিক্যাল বাবা, ইনার প্রোডাক্ট একটা ম্যাথমেটিক্যাল অপারেশন। তোমার হাতে যদি আমি একটা কিউবিট এটা দেখি তো আমরা এক্সপ্লেইন করতেছি। তোমার একটা কিউবিট হাতের মধ্যে ধরাই দিছি, ঠিক আছে? হ্যাঁ, হাতের মধ্যে একটা কিউবিট দিয়ে ইনার প্রোডাক্ট করবা কেন? ইনার প্রোডাক্ট তো আমরা ম্যাথমেটিক্সে করি। তুমি এক্সপেরিমেন্টটা কি করবা? আরে কিছুক্ষণ আগেই না বললা যে তোমার হাতের মধ্যে যদি একটা কয়েন দিয়ে দেই, হ্যাঁ তাহলে তুমি কয়েনের হেড পাওয়ার প্রবাবিলিটিটা বের করতে পারবা। তাহলে হাতের মধ্যে যদি একটা কিউবিট দিয়ে দেই, তাহলে এই কিউবিটের জিরোতে কোলাপস করার প্রবাবিলিটিটা বের করতে পারবা। আমি এটার নাম দিলাম পি0। পি0 বের করা সম্ভব? তো 100 বার কিউবিট কোলাপস করলে এর মধ্যে যতবার হ্যাঁ, এক্স্যাক্টলি 100 বার না, মানে আমি তো 100 বার আমি তো মেজার তোমাকে করলে বলে দিছি যে অনেকগুলা দিয়েছি, অনেকগুলা কিউবিট দিয়েছি, সবই একই হ্যাঁ। স্টেটে আছে। তাহলে সবগুলা কিউবিটের উপর 100 বার মেজার মেজারমেন্ট করলে মেজারমেন্ট যতবার ইয়াতে পড়ে আর কি। হ্যাঁ, ধরলাম যদি 20 বার 20 বার মানে 100 হতে 20 হবে বার জিরো আসে। হ্যাঁ ভাই, হ্যাঁ না মানে হাসানকে বলছে যে 100 বার হতে হবে এমন কোনো নিয়ম না, এটা 1000 বারও হতে পারে। আর কি সেটাই। পার্সেন্টেজ হিসেবে বললাম আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। পার্সেন্টেজ হিসাবে ধরো যদি 20 বার আসে, তাহলে আমরা বলতে পারি যে ধরো 20/100 হলো 0 তে কোলাপস হওয়ার প্রবাবিলিটি। ওকে, আর বাকি 80/100 হলো 1 এ কোলাপস হওয়ার প্রবাবিলিটি। তো আইডিয়ালি আসলে আমাদের এক্সপেরিমেন্টটা যেহেতু প্রবাবিলিস্টিক, আমাদের ইনফাইনাইট টাইমস রিপিট করতে হবে। যত বেশি বার এক্সপেরিমেন্টটা করব, আমাদের প্রবাবিলিটি গুলো তত বেশি অ্যাকুরেটলি আসবে। ওকে, আচ্ছা। হ্যাঁ তো তাইলে আমরা ওই 0 তে কোলাপস হওয়ার প্রবাবিলিটি বের করে ফেলতে পারবো, রাইট? এক্সপেরিমেন্টালি পি0 বের করা সম্ভব। ওকে, সিমিলারলি এক্সপেরিমেন্টালি আমার পি1টাও বের করা সম্ভব। ওকে, পি1টাও এক্সপেরিমেন্টালি বের করা সম্ভব। আচ্ছা, তো এই পি0 আর পি1 আমি এক্সপেরিমেন্টালি জানি। এই পি0 আর পি1 থেকে কি আলফা বিটা বের করা সম্ভব? বলো। P0 এর ভ্যালু P0 আলফা সাথে ভ্যালু না? P0 0 ভ্যালু কি আলফা আলফা? চিন্তা করো। জিরোতে P0 তো 0 তে আলফা প্রবাবিলিটি কত? 0 পাওয়ার প্রবাবিলিটি না? হ্যাঁ, 0 এর প্রবাবিলিটি কি প্রবাবিলিটি আলফা? কত? P0 এর সাথে আলফার সম্পর্ক কি? 0 স্টেটে কোলাপস করে। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল সম্পর্ক আলফা কি? আলফা 0 মানে 0 স্টেটের কোএফিসিয়েন্ট না? তুমি কি বলতে চাচ্ছ P0 ইকুয়াল টু আলফা? আমার কাছে ওরকমই মনে হয়েছে। 0 তে কোলাপস হওয়ার প্রবাবিলিটি কত? এই P0 কি ছিল? 0 তে কোলাপস হওয়ার প্রবাবিলিটি ছিল না? হ্যাঁ হ্যাঁ তাহলে 0 তে কোলাপস হওয়ার প্রবাবিলিটি কত? কিছুক্ষণ আগেই বলছো তুমি। গড, আলফা কপাল। P0 আলফা স্কয়ার বেসিক্যালি আলফা স্কয়ার P0। তো আলফা আলফা আর থেকে আলফা স্কয়ার থেকে কি কইতেছো? কপাল। আম আউট অফ ফেয়ার, আমি জানি না কিছু। খুব আচ্ছা ঠিক কনফিউজ আছে, হয়েছে। সমস্যা নেই, ইটস ওকে। বুঝছো যে এটা কেন হলো? এই কোশ্চেনটা কেন হলো বুঝছো? এই হ্যাঁ ইকুয়েশনের P0 টা আমরা এক্সপেরিমেন্টালি বের করব। ওকে, এই এক্সপেরিমেন্টাল ডাটা থেকে আমরা আলফার ভ্যালুটা বের করতে চাচ্ছি। যদিও P0 এর সাথে আলফা ডাইরেক্ট রিলেশন নাই, P0 এর সাথে আলফা রিলেশন হলো মডুলাস অফ আলফা স্কয়ার। ওকে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এটা বুঝছো? তাহলে P1 এর সাথে আলফা বিটার সম্পর্ক কি হবে? P1 এর সাথে বিটা সম্পর্ক না আলফা বা আলফা। বিটার সম্পর্ক কি হবে? হ্যাঁ, আলফা সম্পর্ক হচ্ছে 1 মাইনাস আলফা স্কয়ার মড বা আলফা বিটা দিয়ে লিখলে মডুলাস অফ বিটা স্কয়ার। মড ওকে, আলফা বিটা স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, ওকে। তো তাইলে আমরা এরকম এই দুইটা ইকুয়েশন পেলাম। এখন খেয়াল করো যে আমার আলফা ছিল হলো r0 e⁻θ0, আর বিটা ছিল হলো r1 e⁻θ1 i⁻1। তো এই দুইটা ইকুয়েশন থেকে কি r0 θ0 r1 θ1 এই কোন কোন জিনিস বের করা যাবে বলো তো? ফার্স্ট ইকুয়েশনটার দিকে খেয়াল করো। r0 আর θ0 ভ্যালু বের করা সম্ভব এই ইকুয়েশন থেকে?
হ্যালো, কোশ্চেন কি বুঝেছো? আজকে কি কানেকশন কি খুব সমস্যা করতেছে নাকি? পোলাপান কি কথা শুনছে না? আমি তোমার কথা শুনতে পাচ্ছি কিন্তু। হ্যাঁ ভাই জানি, কিন্তু কেউ অ্যান্সার দিচ্ছে না, তো আমি বুঝতেছি না যে ওরা কথা ওরা শুনছে নাকি। কনফিউজ হয়ে যাচ্ছে এত কিছু একসাথে ইয়ে করাতে, মানে ওরা ও থিমটা গড, ধরতে পারতেছে না আমার যা মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও আর একটু তুই তাইলে কনফারেন্স করে। রিফ্রেশ কর, হ্যাঁ একটু হ্যাঁ ওকে। রিফ্রেশ কর, আচ্ছা তাহলে তাইলে এখন, হ্যাঁ এখন যেটা অবস্থা যে সাই ইকুয়াল টু আলফা 0 প্লাস বিটা 1 একটা কিউবিক স্টেট। ওকে, এই স্টেটের এই স্টেটের সেম স্টেটের অনেকগুলা কিউবিট তোমাকে দিয়েছি, কিন্তু আলফা বিটার ভ্যালু বলিনি। ওকে, তো আমরা বের করতে চাই আলফা বিটার ভ্যালু কত। তো আমরা যেটা করব যে এই সবগুলো কিউবিটের উপর, ওকে, এই সবগুলো কিউবিটের উপর ধরো আমার কম্পিউটেশনাল বেসিসে মেজার করব, 0-1 বেসিসে মেজার করব। ওকে, 0-1 বেসিসে মেজার করলে তো প্রত্যেকটা কিউবিটই আমার 0 বা 1 এ কোল্যাপস করবে। ধরো ফার্স্ট এটা 0 তে করতে পারে, সেকেন্ডটা 1 এ করতে পারে, থার্ডটা আবার 1 এ করতে পারে, পরেরটা আবার 0 তে করতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো এই সবগুলা রেজাল্ট থেকে আমরা যদি বের করি যে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ টাইমস আমি 0 পেয়েছি, ওইখান থেকে আমি 0 পাওয়ার প্রবাবিলিটিটা বের করে ফেলতে পারবো। ওকে, এই রেজাল্টগুলো থেকে আমি 0 পাওয়ার প্রবাবিলিটিটা বের করে ফেলতে পারবো। দিস ইজ ইকুয়াল টু নাম্বার অফ 0, যতগুলো 0 পেয়েছি, ডিভাইডেড বাই টোটাল আমার যতগুলো কিউবিট ছিল। সিমিলারলি p1 হবে নাম্বার অফ যতগুলো 1 পেয়েছি ডিভাইডেড বাই টোটাল যতগুলো 1 ছিল। ওকে, হ্যালো, একটু পর্যন্ত কি বুঝছো যে p0 আর p1 এক্সপেরিমেন্টালি কিভাবে বের করব? হ্যালো, জি স্যার। এতক্ষণ পর একটা জিজ্ঞাসা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন তো আমরা p0 p1 বের করেছি, কিন্তু এখনো কিন্তু আলফা বিটা বের হয় নাই। তো আমাদের এই p0 আর p1 এর সাথে আলফা বিটাকে রিলেট করতে হবে। তো p0 ইকুয়ালস মড অফ আলফা স্কয়ার আর p1 ইকুয়ালস মড অফ বিটা স্কয়ার। ওকে, এখন আচ্ছা এবার তোমাদের একটা কোশ্চেন করি। ধরো আমি তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার আছে z, z এর মডুলাস স্কয়ারের ভ্যালুটা বলে দিলাম। সাপোজ z এর মডুলাস স্কয়ার হলো 0.4 বললাম আমি, কথার কথা। ওকে, z এর ভ্যালু কত বলো তো? কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স অ্যানালাইসিসের একটা কোশ্চেন। z একটা কমপ্লেক্স নাম্বার যেটা মডুলাস স্কয়ার হলো 0.4, z এর ভ্যালু কত? স্যার রুট 0.2 হবে না? রুট ওভার 0.4 অ্যাকচুয়ালি ওইটা এক্স্যাক্টলি রুট 0.2 না। আচ্ছা দাঁড়াও, এটা z এর ভ্যালু রুট 0.2 শিওর? আচ্ছা দাঁড়াও, আরেকটু সিম্পল 0.2 করে দিই। এই গ্যাঞ্জাম বাদ, আমি ডাইরেক্ট 4 ই লিখি। মডুলাস অফ z স্কয়ার যদি 4 হয় তাহলে z কত বলতেছো? 2 স্যার। 2। আচ্ছা, এই 2 ছাড়া আর এটা কিন্তু কোনো রিয়েল কমপ্লেক্স নাম্বার নাম্বার? না, একটু খেয়াল হ্যাঁ, রাখো। z কিন্তু কমপ্লেক্স নাম্বার, এটা এই জন্যই এটা বারবার বলতেছি, z ইজ এ এ কমপ্লেক্স আইডি নাম্বার। এ প্লাস আইডি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 2 এর জন্য 4 হয়, আর কোন কমপ্লেক্স নাম্বারের মড স্কয়ার কি 4 হওয়া সম্ভব না? একটু চিন্তা করো তো। আচ্ছা আমি একটা নাম্বার বলে দেই, 2 + 2 -2 এর মড স্কয়ার কি, -2 এর মড স্কয়ার কি 4 হওয়া সম্ভব? হ্যাঁ। আচ্ছা আর একটা নাম্বার বলি, 2i এর মড স্কয়ার কি 4 হওয়া সম্ভব? মড স্কয়ার, হ্যাঁ। -4 হবে না? মাইনাস তো চলে যাবে, মাইনাস তো মডে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, মডে হ্যাঁ হ্যাঁ।
তারপরে মাইনাস টু আই এর মড স্কয়ার কি কিভাবে বের করবে বলতো? সরি, 2i এর মড কিভাবে বের করবে বলতো? মড স্কয়ার এটা ইকুয়াল টু কত বলতো? -4 i -4 -4? তুমি তো বললে একটু আগে 4। সরি 4i স্কয়ার। না, ওটা তো 2i হোল স্কয়ার এর কথা বলতেছো। মড অফ 2i কত বলো তো? স্যার এটা কি 2 প্লাস আই হবে? 2 প্লাস i ও গড, না বাবা। a প্লাস ib বট কত? মড অফ কিভাবে বের করে? এটা তো বেসিক এইচএসসি তে পড়ো নাই তোমরা কমপ্লেক্স নাম্বার? ছিল তো মনে হয়। আমি জানি না নতুন সিলেবাসে কি অবস্থা, আমাদের সময় তো ছিল, বা এ লেভেলসে করার কথা। মড অফ a প্লাস ib বলতে পারবা কেউ? a আর b এর নাম্বার এখানে। √a স্কয়ার প্লাস b স্কয়ার। yes definitely। তো এই হিসাবে 2i মানে কি? 0 প্লাস 2i, তো এটার মড কি হবে? 0 স্কয়ার ইয়েস, এক্স্যাক্টলি। এটা কত? 2 2। তো মড অফ 2i হলো 2। তো এটার স্কয়ার করলে 2 স্কয়ার হবে, তো 4 হবে, রাইট? বোঝা কি যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, আমি তোমাদের 4টা एग्जांपल দিয়ে দিলাম, যে এই 4টা एग्जांपल এ মড স্কয়ার করলে 4 আছে। এরকম তুমি কি জেনারেল এক্সপ্রেশন লিখতে পারবা যে এরকম আসলে অনেক অনেক কমপ্লেক্স নাম্বার সম্ভব যেটা মড স্কয়ার করলে 4 আসে? কিভাবে লেখা যায় এটা? একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম কি বলো তো? পোলার ফর্ম বা অয়লার ফর্ম যাই বলো। হ্যালো? আর ই আই থিটা। হ্যাঁ হ্যাঁ, আর ই টু দি পাওয়ার আই থিটা, ইয়েস। তো আমি z কে যদি এইভাবে লিখি তাইলে মড অফ z কত বলো তো? আর ই টু দি পাওয়ার আই থিটার মড করলে কি পাওয়া যায়? স্যার আর স্কয়ার আর কিন্তু একটা রিয়েল নাম্বার, এবং আর ইজ এ পজিটিভ রিয়েল নাম্বার। ওকে, এটা কি জানো যে পজিটিভ না, মানে নন নেগেটিভ রিয়েল নাম্বার? ওকে, আচ্ছা। আরেকটা জিনিস বলা লাগবে হয়তো, ই টু দি পাওয়ার আই থিটার মড কত জানো? তোমরা কমপ্লেক্সের কোর্স করো নাই, বা এগুলো তো আসলে ইন্টারনেটে থাকার কথা। ই টু দি পাওয়ার আই থিটার মড তো বলতে পারা উচিত এট দিস পয়েন্ট। sin স্কয়ার প্লাস sin স্কয়ার মাইনাস cos থিটা, cos স্কয়ার sin থিটা। থিটা প্লাস আই cos থিটা। হ্যাঁ, sin থিটা প্লাস আই cos i থিটা। cos আনসারটা আবার বলো, কি বলছিলে? sin থিটা প্লাস i cos থিটা ই টু দি e to পাওয়ার power i theta। সাইন হ্যাঁ। থিটা প্লাস আই কস থিটা না, ভুল বলছো তো। সাইন থিটা প্লাস আই কস থিটা না, ইউ আর মিক্স করে ফেলছো। আই এর সাথে কি থাকে? কস থিটা থাকে না সাইন থিটা থাকে? Not right. cos থিটা প্লাস i sin থিটা। হ্যাঁ হ্যাঁ, কস থিটা প্লাস আই সাইন থিটা। তো তাইলে এটার মড করলে কি পাবো? 1 1। ইয়েস, কারণ cos স্কয়ার থিটা এটা- প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ইয়েস। তো এইটা কি জানো যে দুইটা কমপ্লেক্স নাম্বার z1 আর z2 মডের গুণফলের মড করলে ইজ ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল কমপ্লেক্স নাম্বারের মডের গুণফল? এই আইডেন্টিটিটা কি জানো? হুম। আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি জানো। তাহলে এই যে আর ই টু দি পাওয়ার আই থিটা, এটার মড করলে কি পাবো? মড অফ আর টাইমস মড অফ ই টু দি পাওয়ার আই থিটা, রাইট? হুম।
বুঝে হুম বলতেছো না না বুঝে বলতেছো? হ্যালো, আচ্ছা ধরে নিচ্ছি বুঝে বলছো। তাইলে ই ই টু দি পাওয়ার আই থিটা মড করলে কি পাওয়া যাবে? কিছুক্ষণ আগে তো বললে 1, রাইট? তাইলে এই এক্সপ্রেশনটা কি হবে? মড অফ আর, হ্যালো, জি স্যার, এতটুকু clear। ঠিক আছে। কারণ মড অফ আর কে আর লেখা সম্ভব ইফ আর ইজ এ মানে নন নেগেটিভ রিয়েল নাম্বার, রাইট? হ্যাঁ, রিয়েল নাম্বার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার ইফ জেড ইজ ইকুয়াল টু ইফ জেড ইজ ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা, তাইলে মড অফ জেড স্কোয়ার কি হবে বলো? আর স্কয়ার। ইয়েস, আর স্কোয়ার। ওকে, আমি যদি বলি যে মড অফ জেড স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে আর এর ভ্যালু কত হবে? মাইন্ড ইট, এখানে আর কিন্তু রিয়েল নাম্বার, ওকে? এই আর আর থিটা কিন্তু রিয়েল নাম্বার। জি স্যার। ওয়েল আর ইজ অ্যাকচুয়ালি নন নেগেটিভ রিয়েল, আর থিটা তো যে কোনো ধরনের রিয়েলই হতে পারে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 4 হলে আর এর ভ্যালু কত হবে? টু স্যার। আচ্ছা, এখানে কারো কোয়েশ্চেন আছে যে স্যার -2 কেন হবে না? এই কোয়েশ্চেনটা কি আছে কারো? থাকলে বলো। কারণ স্যার আমরা এখানে নন নেগেটিভ রিয়েল নাম্বার বলা হয়েছে আর সেজন্য মাইনাস থাকবে না। হ্যাঁ হ্যাঁ, নন নেগেটিভ রিয়েল নাম্বার কেন বলি আর কি, এটা কি জানো? আর একটা মান না? হ্যাঁ হ্যাঁ, মানে মান বলতে মানে পোলার ফর্মে আমরা ইউজুয়ালি বুঝাই যে আমরা যদি ওই এক্স ওয়াই প্লেনে জেড এটাকে প্লট করি, তার মানে অরিজিন থেকে জেড এর ডিসটেন্স কত, ওকে? তো ডিসটেন্স, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, তো ডিসটেন্স তো আমরা নেগেটিভ, মানে দ্যাট ডাজ নট হ্যাভ এনি মিনিং, ওকে? যে জেড যদি এখানে থাকে তাহলেও ডিসটেন্স পজিটিভ হবে, জেড যদি এই জায়গায় থাকে তাহলেও ডিসটেন্স পজিটিভই হবে, ওকে? সব জায়গায় ডিসটেন্স পজিটিভ হবে, এই জন্য আমরা এই আরটাকে নন নেগেটিভ রিয়েল হিসাবে বসাই, ওকে? তো নন নেগেটিভ রিয়েল হলে তো আর এর তো একটা ভ্যালু সম্ভব 2, ওকে? তাহলে আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। সো উই ক্যান রাইট z ইকুয়াল টু আর এর ভ্যালুটা যদি বসাই দেই 2e টু দি পাওয়ার i থিটা। এটা কি বোঝা গেছে কেন এটা এইভাবে লিখতে পারি? হ্যালো, কি রে ভাই আজকে এটা কি কেন লিখতে পারি, এটা কি বুঝছো? z ইকুয়াল টু 2e টু দি পাওয়ার i থিটা কেন লেখা সম্ভব? আমার কথা কি শুনতেছে কেউ? আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কারো অ্যানসার নাই কেন? যে না বুঝলেও বলো যে স্যার বুঝি নাই, মানে এটা কি z স্কয়ার ইকুয়াল টু 4 এর জন্য z ইকুয়াল টু 2i থিটা ই টু দি পাওয়ার i থিটা বলতেছেন? z কে তো সবসময় এইভাবে লেখা সম্ভব, এটা একটা এক্সট্রা কন্ডিশন আমি প্রমাণ করলাম। সরি, এটাই তো এখন প্রমাণ করলো না? হ্যাঁ, যে z ইকুয়াল টু r e টু দি পাওয়ার i থিটা তো সবসময় লেখা যায়, রাইট? যে কোনো কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্মে লেখা সম্ভব। তো পোলার ফর্মে যদি লিখি, তো তারপরে আমি এই কন্ডিশনটা ইউজ করেছি, এই কন্ডিশনটা ইউজ করে r এর ভ্যালু বের করছি, r এর ভ্যালু তারপরে বসাই দিয়েছি, বসাই দিলে কি z টা এই ফর্মেটে চলে আসে না? হ্যাঁ ভাই বলেন।
এটা আসলে যেটা মেইন কথা সেটা হচ্ছে যে তোমার কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মড স্কোয়ার যদি তোমরা জানো, এর অর্থ হচ্ছে যে তুমি তার রেডিয়াসের ব্যাপারে জানো, কিন্তু তার মানে অ্যাঙ্গেল কতটুকু ক্রিয়েট করছে এটা তুমি জানো না, হ্যাঁ ইয়েস তাই না? এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ এটা আমি কি যে তোমরা বুঝতে কন্ডিশনটা পেরেছো? পেয়েছি, এই কন্ডিশন থেকে কি থিটা কোনোভাবে বের করা সম্ভব? কারণ একটু আগে মড বলো স্কোয়ার সম্ভব। মানে হচ্ছে দূরত্ব, ঠিক আছে? আমি তোমাদেরকে আরেকটু হ্যাঁ, ক্লিয়ারলি বলি, আজকে আমার কাছে কলমটা নাই, মানে আমি ল্যাপটপ থেকে ঢুকছি, ট্যাবে ঢুকি নাই। আচ্ছা হোক, তো আমি যদি তোমার সেন্টার থেকে তার ডিসটেন্সটা বলে দেই, কমপ্লেক্স নাম্বারের যে মাথা যে পয়েন্টটা, ওই পয়েন্টের যে ডিসটেন্সটা বলে দেই, তাহলে হচ্ছে আমি তার রেডিয়াসটা জানতে পারবো। কিন্তু এটা মানে একটা সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্টই হতে পারে। সমুদ্র একটু এঁকে দেখো, তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে সেন্টার থেকে এই সার্কেলের উপরে যে কোনো পয়েন্টই হতে পারে, রাইট? হ্যাঁ যদি তার মড স্কয়ার জানি, এখন তার মানে মানে জেড হচ্ছে ক্যান বি হিয়ার অর হিয়ার, এই সার্কেলের উপর যে কোনো জায়গায় হতে পারে, সব জায়গায় ডিসটেন্স আর মানে যে আটটা দেওয়া। হ্যাঁ, এর মানে হচ্ছে যে কোনো কিছুর প্রবাবিলিটি স্কোয়ার যখন আমরা বের করি, তখন আমরা কেবল এর রেডিয়াসটার ব্যাপারে ধারণা করতে পারি। মানে কোএফিশিয়েন্ট স্কোয়ার, কোএফিশিয়েন্টটা যেহেতু কমপ্লেক্স নাম্বার, ওটার মড স্কোয়ার হচ্ছে প্রবাবিলিটি, তার মানে আমি তার রেডিয়াসটাই কেবল জানতে পারি। হ্যাঁ বুঝতে পেরেছো এবার? স্যার এবার একটু সময় উপরে উঠো, ওকে ভাই, ওই যে ওই ইয়ার ফর্মটা আরেকটু উপরে, যে ফার্স্ট যেটা শুরু করেছিল। এবার এই যে সাইয়ের দিকে তাকাও, ঠিক আছে? এখন তোমার জিরোর কোএফিশিয়েন্টটা কত বলো তো? ব্র্যাকেট উঠায় গুণ করে এরপরে বলো। e to the power I phi into r naught. এক্স্যাক্টলি। তাহলে তুমি যদি 0-1 বেসিসে মেজার করো, ঠিক আছে, এবং প্রবাবিলিটি বের করতে পারো, তাহলে তুমি কিসের ভ্যালু বের করতে পারবা? r naught এর ভ্যালু। এক্স্যাক্টলি। ইয়েস কারণ হচ্ছে যে প্রবাবিলিটিটা পাবে তার মড স্কোয়ার হচ্ছে আর জিরো স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে? এখন তুমি দ্বিতীয়টায় যাও, দ্বিতীয় টার্মটার কোএফিশিয়েন্ট 1 এর কোএফিশিয়েন্ট কত বলো? e to the power I phi r1 e to the power I delta. রাইট। তাহলে এখন যদি তুমি 1 পাওয়ার প্রবাবিলিটি পাও, তাহলে তুমি কিসের ভ্যালু বের করতে পারবে এখান থেকে? এখান থেকে r1 আর হ্যাঁ r1 এর ভ্যালু পাবো জাস্ট। এক্স্যাক্টলি, আর কিছু পাবে I delta তো পাবো না। ই টু দি পাওয়ার যাই থাকুক না কেন, ই টু দি পাওয়ার আই ফাই, ই টু দি পাওয়ার আই ডেল্টা কে লিখতে পারো হচ্ছে ই টু দি পাওয়ার আই ফাই প্লাস ডেল্টা, তাই না? হ্যাঁ তাহলে ওটা একটা ফেজ, ওটাকে ওই যে ফেজ মানে হচ্ছে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, ওটাকে ফেজ বলে অনেক সময়, তুমি যেটাই বলো না কেন। তার মানে আমি ফাই আর ডেল্টার 0-1 বেসিসে মেজার করলে আমি r0 আর r1 বের করে ফেলতে পারবো। হ্যাঁ এটা কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ এখন আমাকে তাহলে এখন আর দুইটা প্যারামিটার কি এই ইকুয়েশনে যেটা আমরা জানি না, একটা হচ্ছে ফাই আর একটা হচ্ছে ডেল্টা। হ্যাঁ এখন আমাকে বলেছে যে আমি কোশ্চেনে বলেছে যেটা যে আমি ডেল্টা এবং ফাই কোনোটাই বের করতে পারবো না, বা সরি ফাই বের করতে পারবো না, ডেল্টা পারবো। ইয়েস ইয়েস। এটা এখন কিভাবে করা যেতে পারে, একটু আইডিয়া আছে? বলো। কোনো আইডিয়া, জাস্ট হালকা আইডিয়া, তাহলে হবে। 0-1 মেজারমেন্ট থেকে কিন্তু আর কোনো ইনফরমেশন বের করা সম্ভব না। ওকে, 0-1 মেজারমেন্ট থেকে আমরা জাস্ট r0 আর r1 এর ভ্যালুটা বের করতে পারবো, আর কিচ্ছু বের করতে পারবো না। তো এখন এই তাহলে এই ফেজ অ্যাঙ্গেল গুলা বের করার কি উপায় থাকতে পারে? আমার খালি এখন ডেল্টা বের করতে পারলেই হয়ে যাবে, আর কিছু বাকি নেই। আমরা তো সোফার 0-1 বেসিসে মেজার করছি তাই না স্যার? ইয়েস, ডায়াগোনাল বেসিসে মেজার করে দেখছি। ইয়েস এক্স্যাক্টলি, মানে এখনো করি নাই। হ্যাঁ সেই মানে করে দেখতে পাই, তারপর দেখি কি আসে। ও সেটা আমার আইডিয়া না, Yes. আর একজন অ্যাকচুয়ালি মোটামুটি অলমোস্ট কাছে সলভ করছিল, তার থেকে আমি আইডিয়া চুরি করে বলছি। আচ্ছা ঠিক আছে, কে করেছিল নামটা একটু বলা নিলয় যায়? ভাই, নিলয় দেব রয়। নিলয়, আচ্ছা নিলয় করছে, যাক সেই ভালো, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো আমি যদি এই ফেজ অ্যাঙ্গেল গুলো বের করতে চাই, তো আমাকে এখন কোনো একটা সুপারপজিশন বেসিসে মেজার করতে হবে। ওকে, তো
সেটা প্লাস মাইনাস হতে পারে বা অন্য কিছু হতে পারে, সমস্যা নাই। তো যদি প্লাস মাইনাসে মেজার করি তাহলে আচ্ছা আমরা একটু লিখি, ওকে, লিখে দেখি যে কি আসে, তাহলে হয়তো বোঝা যাবে। ধরো, তো আমাদের সাইকে যদি লেখা যায় আলফা 0 প্লাস বিটা 1, এটাকে যদি প্লাস মাইনাসে লিখতে চাই, প্লাস মাইনাসে কিভাবে লিখতে পারবো বলো তো? যে সামথিং সামথিং প্লাস প্লাস সামথিং মাইনাস, এই কোএফিসিয়েন্ট গুলো কি হবে? এই কোএফিসিয়েন্টটা কি হবে বলতে পারবে কেউ? বেসিস চেঞ্জ করতে হবে, বলো, মানে এক্সপ্রেস দিস কোএফিসিয়েন্টস ইন টার্মস অফ আলফা এন্ড বিটা। সামথিং বাই রুট টু প্লাস সামথিং বাই রুট টু। বলো Exactly, সামথিং। কিভাবে করা যায় বলো? আলফা প্লাস বিটা বাই রুট টু আর আলফা মাইনাস বিটা বাই রুট টু। Exactly. ইয়েস ইয়েস, ঠিক আছে, আলফা প্লাস বিটা বাই রুট টু আর আলফা মাইনাস বিটা বাই রুট টু। ওকে, তাইলে ওই যে যে সাইগুলো আমার কাছে ছিল, এই প্রত্যেকটা সাইকে যদি এখন আমি প্লাস মাইনাস বেসিসে মেজার করা শুরু করি, তাইলে এখন কোলাপস করবে কিসে? আইদার প্লাসে কোলাপস করবে আর মাইনাসে কোলাপস করবে, রাইট? কোলাপস করার প্রবাবিলিটি কত হবে বলো তো? প্লাসে মানে তিনটা প্লাসে কোলাপস করার প্রবাবিলিটি কত? আলফা প্লাস বিটা বাই রুট টু মড স্কোয়ার, মাইনাসের ক্ষেত্রে সেম, জাস্ট আলফা মাইনাস বিটা বাই রুট টু মড স্কোয়ার। হ্যাঁ, রুট ওভার 1 আলফা প্লাস প্লাস বিটা বাই 2। আচ্ছা, মড লেখা উচিত। হুম হুম, মড করবে একটু, আর টি মাইনাস হলো আলফা মাইনাস বিটা মড স্কয়ার বাই 2। আচ্ছা, তো তুমি এখন এই যে এই পি প্লাস আর পি মাইনাস সেম আগের মতো এক্সপেরিমেন্টালি বের করতে পারবা। এক্সপেরিমেন্টালি যদি বের করো তাহলে এই দুইটি ইকুয়েশন থেকে তোমার ওই ফেজ অ্যাঙ্গেল গুলা বের করা সম্ভব নাকি একটু বলো তো? ওটা একটু লিখে দাও স্টেটটা, তাহলে ভালো হয়। সুমিত্র, নিচে একটু লিখে দাও সাইটা। ওকে ভাই, সাই ওই যে ভাই, e to the power r0 r1 e to the power i। ওই যে ওই আচ্ছা এক্সপ্রেশনটা মানে আচ্ছা দেখো এই ও সরি, হ্যাঁ আচ্ছা r0 প্লাস r1 e to the power I delta 1। হ্যাঁ, তো এই দুইটা ইকুয়েশনের মধ্যে তোমার আলফা বিটার ভ্যালু ইন টার্মস অফ এইগুলা, এখানে আলফার ভ্যালু কত বলো তো? এই যে স্টেটটা লিখলাম, আলফার ভ্যালু কত? মানে 0 কো 01 বেসিসে 01 বেসিসে তো লিখেছি, আলফা বিটা তো 01 এর কোএফিশিয়েন্ট ছিল। আচ্ছা, আলফা 1 তো e to the power i5 into r naught। ইয়েস, প্লাস সৌমিত্র একটু লিখে দাও। হ্যালো, আটকায় গেছে মনে হয়। সৌমিত্র ইন্টারনেটে প্রবলেম করছে আসলে। হ্যালো সৌমিত্র, আই থিংক এখানে যেটা হবে পি প্লাস যেটা ওটা মানে প্রবাবিলিটি যেটা হবে সেটা হলো গিয়ে আর আর নট প্লাস আর ওয়ান হোল স্কোয়ার বাই। না কিন্তু ওখানে তো তোমার ফেজ গুলো আছে, e to the power i5 e to the power i delta তো থাকবে। ই টু পাওয়ার আই ফাইভে থাকতে পারবে না, ওটা তো মড স্কোয়ার হয়ে গায়েব হয়ে যাওয়ার কথা না এখানে। ইয়েস, কারণ এটা দুইটা থেকে কমন যায়। জি স্যার, এই জন্যই। রাইট, জি স্যার, আমি আগে কমনটা নিয়ে নিব। কোন দুটো কমনটা থেকে? নিয়ে কোন দুটো ফেলতে থেকে? পারবে। মানে আলফা আর বিটার ভ্যালু দুইটার মধ্যেই দেখো e to the power 5 আছে, হ্যাঁ তাই না? তো এখন হ্যাঁ। আলফা দুইটার মধ্যে যদি e to the power 5 থাকে, e to the power 5 কিন্তু তুমি কমন নিয়ে ওটা আলাদা করে মড স্কয়ার করতে পারো। আর একটু আগেই বললাম যে এক্সপোনেনশিয়াল কোনো কিছুর e to the power i কিছু কোনো কিছুর মড স্কয়ার কত? 1। ইয়েস, কারণ এটা মনে রাখবা e to the power i থিটার
এক্সপ্রেশন এটা দুই ভাবে চিন্তা করতে পারো। এক হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা, এটার মড স্কয়ার করলে অবশ্যই 1 আসবে, এভাবে চিন্তা করতে পারো। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো যে ই টু দি কোনো কিছুকে তার কোনো কমপ্লেক্স নাম্বারের মড স্কয়ার বের করতে গেলে ওই নাম্বারটা এবং তার কমপ্লেক্স কনজুগেটকে গুণ করতে হয়, তাই না? হুম তো ই টু দি পাওয়ার i থিটার কমপ্লেক্স কনজুগেট কত? মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা, নো, ই টু দি পাওয়ার আই বলো। থিটা, ই টু ই দি টু দি পাওয়ার পাওয়ার i আই থিটা cos সাইনে বলবো, বলো ওটা কমপ্লেক্স কনজুগেট কত? cos থিটা মাইনাস আই সাইন থিটা। হ্যাঁ, তাহলে এটাকে অয়লার ফর্মে লিখলে কি হয়? অয়লার ফর্মে লিখলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস না আই থিটা ই টু দি পাওয়ার মাইনাস i থিটা। এখন আচ্ছা তুমি হ্যাঁ 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 এখন তুমি ই টু দি পাওয়ার i থিটা ই টু দি পাওয়ার মাইনাস i থিটা গুণ করলে কি আসবে? ই টু দি পাওয়ার 0 আর 0 মানে 1 1। তো তুমি ই টু দি পাওয়ার i থিটার মড স্কয়ার 1, এটা তুমি এই দুই ভাবে দেখতে পারো। আচ্ছা ওকে, তো এখন ই টু দি পাওয়ার i ফাই কে তুমি যদি বের করে ফেলো, ই টু দি পাওয়ার i ফাই কাটা চলে যাবে, মানে 1 এসে পড়বে। আর যা বাকি থাকবে সেখান থেকে তুমি ডেল্টার ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারবে। এটা সৌমিত্র দেখাই দিবে, দাঁড়াও। সৌমিত্র আসো। হ্যালো, সরি ভাই, আমার নেট তো সৌমিত্র, কপাল। উফ, আমি আমার আইএসপি রে আসলে তুমি রাউটার চেঞ্জ করো মায়েরা রাউটার চেঞ্জ করছি ভাই। এখন তো আমার ওই কানেকশনই হয়ে গেছে, মানে কানেকশন আসতেছিল না। এখন আসলে দুই দিকেই সমস্যা, বুঝছেন? উফ, এখন খালি রাউটার চেঞ্জ করলে হবে না, প্রোভাইডারও চেঞ্জ করা লাগবে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি চেঞ্জ করো। ভাই বাংলাদেশে কোথাও কোনো রাউট মানে আইএসপি ভালো না। হুম। আমি কি করতেছি জানো এখন? আমি কি হচ্ছে ভাই? আমার মোবাইলের হটস্পট দিয়ে ল্যাপটপ চালাচ্ছি। সেই খুব ওকে। এই কি করবো, আমার স্ক্রিপ্ট লাইন থাকে না। আচ্ছা জি ভাই, স্যার, কতদূর আচ্ছা, আলোচনা সৌমিত্র, করলেন? আমি তো মাঝখানে নাই। আমি ওরা যেটা ধরে ফেলতে পারছে ওটা হচ্ছে আলফা বিটার ভ্যালু বের করে ফেলতে পারছে। আলফা বিটার ভ্যালু কত বলো তো? আলফার ভ্যালু কত? আলফা ভ্যালু হলো গিয়ে ই টু দি পাওয়ার আই ফাই আর নট আর নট ইনটু ই টু দি পাওয়ার আই। হ্যাঁ ওকে, আর বিটার ভ্যালু কত? R1 ই টু দি পাওয়ার i5 ই টু দি পাওয়ার i ডেল্টা 5 প্লাস Five, ডেল্টা লিখতে পারি। ওকে, 5 প্লাস ডেল্টা এবং ওরা এরপরে বলে দিতে পারছে যে ই টু দি পাওয়ার i5 কমন। হ্যাঁ। P1 আর P মাইনাস P কি লিখছে না, P প্লাস আর P P মাইনাস plus। এ ই টু দি পাওয়ার i5 ওভারঅল ফ্যাক্টর হিসেবে বের হয়ে যাবে এবং ওটা কন্ট্রিবিউশন 1। ওকে, তাহলে পি প্লাসটা ফাইনালি কি আসবে বলো? ই টু দি পাওয়ার i5 টা যদি বাদ চলে যায়, ই টু দি পাওয়ার i5 বাদ যাচ্ছে, এটা সবার কাছে ক্লিয়ার? কারো যদি কোশ্চেন থাকে বলতে পারো। আর নট প্লাস আর ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার আই ডেল্টা, ওকে এটা মড স্কোয়ার, আর নিচে হলো গিয়ে Okay. 4। 4 নিচেটা হ্যাঁ, তো চেঞ্জ 2 হবে থাকবে। না না নিচে 2 সরি, আর পাই মড স্কোয়ারটা আমরা মাইনাস অলরেডি স্কোয়ার করে ফেলছি নিচে। আর নট মাইনাস ই টু দি পাওয়ার আই ডেল্টা মড স্কয়ার বাই 2। ওকে, আচ্ছা এবার একটু ক্যালকুলেশন করে বলো তো এই জিনিসটা কি আসে, বলো। উপরের এই আর নট আর ওয়ান ই টু দি পাওয়ার আই ডেল্টা মড স্কয়ার, এই পুরোটা কি আসে? আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস বলে দিতে পারি, তুমি আর নট আর আর ওয়ান এর ভ্যালু কিন্তু এখন জানো। ইয়েস 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 ইয়েস, সেটাই। আর নট আর ওয়ান এর ভ্যালু জানো। তাহলে এখন তোমার কাজ কি? মড করা। না মানে আলটিমেট পারপাসটা কি, কি বের করতে যাচ্ছ এখান থেকে? ও এখান থেকে ডেল্টার মান বের করতে পারবো। ইয়েস, এক্স্যাক্টলি তাহলে এক্স্যাক্টলি। স্কোয়ার বসায় দাও। মানে স্কোয়ারটা ভাঙতে হবে আর কি, ঠিক আছে? স্কোয়ারটা ভাঙতে হবে। তো ভাঙলে হলো তোমাদের বেসিক্যালি অনেক ভাবে ভাঙা যায়, সেটা হলো ই টু দি পাওয়ার আই ডেল্টাটাকে ভাঙাইতে পারো, তখন আর1 cos ডেল্টা প্লাস আই আর1 sin ডেল্টা আসবে, তারপরে ওটার মড স্কয়ার করবা, মড স্কয়ার করলে যা আসে তা ওই রাস্তায় আগে যাবে। অথবা
একটা আইডেন্টিটি আছে যে দুইটা কমপ্লেক্স নাম্বারের z1 প্লাস z2 মড স্কয়ার, এটার এক্সপ্রেশনটা কি? এটার এক্সপ্রেশনটা হলো তোমার z1 এর মড স্কয়ার প্লাস z2 এর মড স্কয়ার প্লাস কি জানি ছিল 2z1 z2 কনজুগেট, এরকম কিছু ছিল মনে হয়। এই আইডেন্টিটিটা ইউজ করে এটাকে ভাঙাইতে পারো, মানে ভাঙানোর অনেক রাস্তা আছে। ওকে, তো যদি ভাঙাও তাইলে হলো এই ভাঙায় টাঙায় দেখবা যে ডেল্টার একটা ইকুয়েশন চলে আসবে। সিমিলারলি এখান থেকেও ডেল্টার একটা ইকুয়েশন আসবে, তো এই ইকুয়েশন থেকে ডেল্টার যে ভ্যালু পাবা এই ইকুয়েশন থেকে ডেল্টার একই ভ্যালু পাবা, গিভেন ডেল্টা ইজ ইন দা রেঞ্জ অফ ধরো 0 থেকে 2 পাই। যেহেতু ইউজুয়ালি cos ডেল্টা বা sin ডেল্টাটা বের করা যায়, তো আমরা যদি 0 থেকে 2 পাই এর মধ্যে রেস্ট্রিক্ট করে দেই তাহলে ডেল্টার একটাই ভ্যালু আসবে এই ইকুয়েশন থেকে। কিন্তু এটাকে বুঝতে পারতেছো যে ফাইটা নাই হয়ে গেছে ইকুয়েশনের মধ্যে থেকে। ওকে, তো তুমি এরকম, তার মানে কি হলো দেখো, যে বেসিস চেঞ্জ করে আমরা আসলে ফাইকে উদ্ধার করতে পারি নাই। এইভাবে বেসিস চেঞ্জ করে মানে অন্য বেসিসে মেজার করে আমরা আসলে ফাইকে উদ্ধার করতে পারবো না। ম্যাক্সিমাম এই ডেল্টাটাকে উদ্ধার করতে পারবো। ওকে, তুমি এটা তো প্লাস মাইনাস বেসিসে করলাম, তুমি চাইলে অন্য যে কোনো বেসিস নিতে পারো, যে কোনো বেসিসেই মেজার করো না কেন, এই যে গ্লোবাল ফেজ যে জিনিসটা আছে, ওকে, এই গ্লোবাল ফেজ জিনিসটা কখনোই রিকভার করা যায় না। ওকে, অথবা আমরা আসলে এইভাবেও বলতে পারি যে এই গ্লোবাল ফেজের উপর মেজারমেন্ট রেজাল্টের কোনো এফেক্ট নেই। এটাই বলতেছিলাম, ওকে, মানে এটা জাস্ট মেইনলি রিলেটিভ মেজারমেন্টের উপর ডিপেন্ড করে, বা না এইটা আসলে কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না। রিলেটিভ এর ফেজের সাথে সাথে ফিজিক্যাল কোনো সম্পর্কই নেই কোনো এই কিছু। গ্লোবাল ফেজের সাথে আসলে তুমি ফিজিক্যালি বের করতে পারবে না। মানে ফিজিক্যালি আমরা কি করতে পারি, তোমাকে যদি একটা কিউবিট দিয়ে দেই তাহলে তুমি এটার উপর কি করতে পারো, ফিজিক্যালি মেজারমেন্ট করতে পারো। তোমার তো মেজারমেন্ট করা ছাড়া আর কোনো কিছুই করার মতো নাই এই স্টেটের উপর, রাইট? ওয়েল, আরেকটা জিনিস আছে, সেটা হলো ইউনিটারি অপারেটর দিয়ে অ্যাক্ট করতে পারো, কিন্তু ইউনিটারি অপারেটর দিয়ে অ্যাক্ট করলে কোনো লাভ হবে না। ওকে, কারণ এটা তো একটা স্কেলার, সো এখানে কোন ইউনিটারি অপারেটর অ্যাক্ট করলে ইউ সা ইকুয়ালস টু স্কেলারটা বাইরে চলে যাবে, এই ইউ এই ভিতর জিনিসটার উপরে ইউনিটারিটা অ্যাক্ট হয়ে যাবে। তো যাই হোক, ওই দিকে আর ওই কমপ্লিকেশনে না যাই, কিন্তু তুমি যেহেতু এই ফাইয়ের উপর মেজারমেন্ট স্ট্যাটিস্টিক্সের কোনো এফেক্ট নাই, মেজারমেন্ট করে কখনোই ফাই বের করা সম্ভব না। আর ফিজিসিস্টরা মানে আমরা এক্সপেরিমেন্টালিস্টরা মেজারমেন্ট ছাড়া কিছু করতেও পারবো না। ওকে, তো এই বেসিক্যালি এইটাই ছিল যে তোমার মেজারমেন্ট করে এই r0 r1 ডেল্টাটা বের করা সম্ভব, কিন্তু ফাইটা বের করা সম্ভব না। মানে জিনিসটা আসলে সিম্পল ছিল, কিন্তু তোমাকে কমপ্লেক্স নাম্বারের জায়গাগুলো একটু ধরতে হয়তো একটু প্যাচপুচ লেগে গেছে। আমি যেটা করছি সেটা হলো যে আমি আগে প্রবাবিলিটি বের করার চেষ্টা করতে যে অয়লার ফর্মটা থেকে আমি যে cos থিটা sin থিটা ওই ফর্মে চলে গেছিলাম, ওখান থেকে তারপর মাল্টিপ্লাই করতে করতে দেখি আমার 16টা টার্ম এসে পড়ার সাহস করি নাই বাকিটা কন্টিনিউ করার। 16টা আসে? এতগুলো তো আসার কথা না। সাইন কজে ভাগ করে করে মনে হয়। হ্যাঁ, কারণ যে cos ডেল্টা প্লাস ফাই বা i sin ও আচ্ছা, ফাইটাকে বাদ দাও না। আচ্ছা আচ্ছা, ফাইটাকে বাদ না দিলে হ্যাঁ প্রবাবলি তখন অনেকগুলো তখন মানে এত বেশি এসে পরে কন্টিনিউ করতে পারে, হয়তো হয়ে যেতে পারে যে কন্টিনিউ করতে পারে পরে ওই স্যার ই টু দি পাওয়ার i ফাই ইনটু ই টু দি পাওয়ার i ডেল্টা গুলো ভাঙাইলে তো চারটা হয়ে যায়। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ভাই কি আছেন? আছে, আমি হচ্ছে ওই যে গ্লোবাল ফেজের কথা হঠাৎ চিন্তা আসলো আমার মাথায়, আর্নব বম এফেক্টের কথা, ওটা দেখতেছি। আচ্ছা ডোন্ট ওয়ারি। আচ্ছা ওকে, তাইলে আচ্ছা এইটা তো একটু ডিসকাশন করলাম, তো অন্যগুলোর একটু রিভিউ। একটা কোশ্চেন নিয়ে ভাই অনেকেই গ্যাঞ্জাম করে ফেলছো, সেটা হলো ইউনিটারি অপারেটর। ওকে, যে ইউনিটারি টাইম এভলিউশন কেন ইউনিটারি হইতে হবে। ওকে, তো এইটা নিয়ে অনেকে একটু মানে তোমরা যে আর্গুমেন্টটা দেওয়ার চেষ্টা করছিলে যে টাইম মানে ইউনিটারি অপারেটর হলে রিভার্সিবল হবে, আমরা আগে সেটা ফেরত যেতে পারবো, সেইটা হলে ইউনিটারির একটা কনসিকুয়েন্স। ওকে, মানে ইফ টাইম এভলিউশন ইজ ইউনিটারি তাহলে আমরা বলতে পারি যে সব কোয়ান্টাম মেকানিক্যাল টাইম এভলিউশন হলো রিভার্সিবল। ইউনিটারিটির জন্য রিভার্সিবল হয়, মানে নট দি অপোজিট, যে রিভার্সিবিলিটি থেকে ইউনিটারিটি আসে না। ওকে, যেহেতু কোয়ান্টাম মেকানিক্যাল টাইম এভলিউশন ইউনিটারি, দেয়ারফর কোয়ান্টাম মেকানিক্যাল টাইম এভলিউশন ইজ রিভার্সিবল। আমাদের কোশ্চেনটা ছিল হলো যে কোয়ান্টাম মেকানিক্যাল টাইম এভলিউশন ইউনিটারি কেন।
মানে কোন প্রিন্সিপাল থেকে ইউনিটারিটি আনা সম্ভব। ওকে, তো মানে এটার এক্সপ্লেনেশনটা আসলে খুবই সিম্পল। তো অনেকে যেটা করতে পারো না সেটা হলো ইউনিটারি ম্যাট্রিক্সের ডেফিনিশনটা ভালো মতো বলতে পারো নাই। ওকে, যে একটা ইউনিটারি অপারেটর বা ইউনিটারি ম্যাট্রিক্সের ডেফিনিশন হলো এই ইকুয়েশনটা, যে একটা ম্যাট্রিক্সকে যদি নিজের ড্যাগার দিয়ে গুণ দিলে যদি আইডেন্টিটি পাওয়া যায় তাহলে ওটাকে ইউনিটারি বলে, অর ইউ ড্যাগার ইকুয়ালস টু ইউ ইনভার্স, একই কথা। ওকে, এই দুইটা ইকুয়েশন একই কথা। আচ্ছা, তো তো টাইম এভলিউশন ইউনিটারিটি আসে কেমনে? এটা বেসিক্যালি আসে হলো যে ওই নরমালাইজেশন প্রিজার্ভ করা থেকে। ওকে, যেহেতু সব স্টেট নরমালাইজড হইতে হবে, তো ধরো আমার টাইম এভলিউশন অপারেটরটা হলো, আমি একটা নাম দিলাম, ধরো ইউই নাম দিলাম। ওকে, ইউ, আচ্ছা ইউ তো বারবার ইউজ করতেছি, ধরো তোমাদের ফর দ্য পারপোজ অফ ইলাস্ট্রেশন আমি এটাকে অন্য একটা অপারেটর নাম দিয়ে ধরলাম এ। আমাদের টাইম এভলিউশন অপারেটর হলো এ। টাইম এভলিউশন অপারেটর এ, এটার মানে কি? এটার মানে হলো যে এট সাম টাইম টি ইকুয়াল টু 0, ধরো আমার স্টেটটা যদি হয় সাই, কোন একটা সিস্টেমের স্টেট যদি হয় সাই, তাহলে আফটার সাম টাইম, ধরো টি ইকুয়াল টু সাম টাইম টি, আমার এই স্টেটটা হবে এ সাই। ওকে, দিস ইজ হোয়াট টাইম এভলিউশন মিন্স, যে a এ of t লেখো, তাহলে আরো পারফেক্ট হবে, কারণ a is a function of t। এ ইজ এ ফাংশন অফ টি, ডেফিনেটলি, যে আমি কোন তাহলে টাইম a of ইভলভ t করব, হবে। হ্যাঁ হ্যাঁ, কোন টাইম ইভলভ করব এটাও ডিপেন্ড করে। ইয়েস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোর অ্যাকুরেট, ডেফিনেটলি। যে আমি 2 সেকেন্ড পরে যে স্টেটটা পেতে চাই ওটার জন্য যে অপারেটর হবে, 3 সেকেন্ড পরে যে স্টেটটা পেতে চাই ওটার জন্য অপারেটর সেম হবে না। ওকে, আচ্ছা, তো দিস ইজ বেসিক্যালি হোয়াট টাইম এভলিউশন মিন্স, যে আমি যদি এই অপারেটর দিয়ে গুণ দেই তাহলে একটা নির্দিষ্ট টাইম পরে স্টেটটা কি হবে সেটা আমি পেয়ে যাব। ওকে, আচ্ছা, তো এখন আমার এই স্টেটটা যদি একটা কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট হয়, দেন দেয়ারফর দিস ইজ এ নরমালাইজ স্টেট। ওকে, মানে এটা নর্ম 1। যদি টাইম এভলিউশনের পরে এই স্টেটটা পাওয়া যায় তাহলে এই স্টেটেরও নর্ম 1 হতে হবে, রাইট? মানে এমন তো সম্ভব না যে একটা সিস্টেম, একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম একটা নির্দিষ্ট টাইমে নরমালাইজ ছিল, কিছুক্ষণ পরে আননরমালাইজড হয়ে গেছে, কারণ আননরমালাইজ স্টেট তো কোয়ান্টাম মেকানিক্সে সম্ভব না, রাইট? তো যদি একটা স্টেট চেঞ্জ হয় তাহলে এমন ভাবেই চেঞ্জ হবে যে নর্মটা 1 রেখেই চেঞ্জ হবে। এটা কি বুঝতেছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো নর্ম আমরা বের করি কেমনে? আচ্ছা, এই স্টেটের একটা নাম দেই। তো আগে t ইকুয়াল টু 0 তে আমার স্টেটটা ছিল সাই, ধরলাম t ইকুয়াল টু 2 তে স্টেটটা হয়েছে সাই প্রাইম। ওকে, আচ্ছা, তো সাই এর নর্ম আমরা কিভাবে বের করি? সাই এর নর্ম হলো রুট ওভার সাই এর সাথে সাই এর ইনার প্রোডাক্ট ইকুয়াল টু 1। ওকে, তো ফ্রম দিস উই ক্যান রাইট যে সাই এর সাথে সাই এর ইনার প্রোডাক্ট করলে 1 পাওয়া যায়। ওকে, যদি সাই প্রাইমও নরমালাইজড হয় তাহলে কি আমরা এটা লিখতে পারি না যে সাই প্রাইম সাই ইকুয়াল টু 1? এটা কি লিখতে পারি? যদি সাই প্রাইম, সরি দুইটাই প্রাইম হবে, যদি সাই প্রাইমও নরমালাইজড হয়, এটা হলো ইনিশিয়াল স্টেট নরমালাইজড। এখান থেকে আমরা এই কোশ্চেনটা লিখতে পারি, ইনিশিয়াল স্টেট ইজ নরমালাইজড, এখান থেকে এই কোশ্চেনটা লিখতে পারি। আর ফাইনাল স্টেট ইজ নরমালাইজড, এখান থেকে এই ইকুয়েশনটা লিখতে পারি। এই ইকুয়েশনটা যে লিখতে পারি এটা নিয়ে কারো কনফিউশন আছে? হ্যালো, এটা কেমনে লিখলাম বুঝো নাই? না বুঝলে বলো। বুঝছো নাকি বুঝো নাই? গড, একটু বলো, আমার কথা কি শোনা যাচ্ছে না আবার? না, শোনা যাচ্ছে। তাহলে সবাই চুপ কেন ভাই? তোমরা কি বুঝছো এই কোয়েশ্চেনটা নাকি বুঝো নাই? এইটা নাকি তোমাদের কারো মাইক কাজ করতেছে না? তোমার আরে না কপাল, স্যার, এটা বুঝছি। এতক্ষণ পরে গড, এইটা আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটা লেখা যায়, এটা যদি লেখা যায় এবার জাস্ট আমি সাবস্টিটিউট করব। তো সাই প্রাইম কি? সাই প্রাইম হলো এ সাই, ওকে, আর এটা হলো কেট সাই প্রাইম। আর ব্রা সাই প্রাইমটা কি হবে?
মানে if ket psi prime is a psi, তাহলে bra psi প্রাইমটা কি হবে? এটি এটা bra এ of ড্যাগার psi into a dagger. ওকে, তোমার ওই ব্রা করা মানে তো বেসিক্যালি হার্মিশিয়ান কনজুগেট করা বা ড্যাগার করা, তো বা ট্রান্সপোজ করা, যাই হোক ট্রান্সপোজ করে কমপ্লেক্স কনজুগেট করা। তো ট্রান্সপোজ করলে তো অর্ডার ফ্লিপ হয়ে যায়, এটা জানো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, মানে তো এ বি ম্যাট্রিক্স এর গুণফল ট্রান্সপোজ ট্রান্সপোজ হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এটা তাহলে কমপ্লেক্স কনজুগেটের ক্ষেত্রে কন্টিনিউ করে, এটাই এই জন্য স্টেপটা আগে চলে যায়, কারণ এগুলো সবগুলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, তো ওভাবে চিন্তা করতে পারো। তো আমরা সাই প্রাইমটাকে লিখতে পারি, সাই প্রাইমের ড্যাগার ব্রাটাকে এ ড্যাগার এ। তো দিস উইল অলওয়েজ অলসো বি ইকুয়াল টু 1। এখন আমরা এই ফার্স্ট ইকুয়েশনটা সাবস্টিটিউট করে দেই। ফার্স্ট ইকুয়েশনটা সাবস্টিটিউট করলে লিখতে পারি যে সাই সাই, আর আমরা মাঝখানে লিখতে পারি সাই আই সাই, কারণ আই তো আইডেন্টিটি অপারেটর, মাঝখানে আই লিখলে কোনো সমস্যা হবে না। তো ফর অল স্টেটস, সব স্টেটের জন্য এই জিনিসটা আর এই জিনিসটা সমান হবে। ওকে, যে সাই এর মাঝখানে এ ড্যাগার এ স্যান্ডউইচ করা আর সাই এর মাঝখানে আই স্যান্ডউইচ করা একই কথা। তো যদি এটা সব স্টেটের জন্য ট্রু হইতে হয়, তাইলে ডেফিনেটলি তোমার এ ড্যাগার এ কে আই হইতে হবে। অলরাইট, তো এ ড্যাগার এ যদি আই হয়, তার মানে তো ওয়েল দিস ইজ দ্য ডেফিনিশন অফ ইউনিটারিটি, তাহলে ডেফিনেটলি এ একটা ইউনিটারি ম্যাট্রিক্স হবে। ওকে, তো আর্গুমেন্ট হলো এটা। আর্গুমেন্টের বেসিকটা হলো যে নরমালাইজেশন প্রিজার্ভ করতে হবে। তোমার টাইম এভলিউশনের আগে যে নর্ম ছিল, টাইম এভলিউশনের পরেও একই নর্ম হবে। তো নরমালাইজেশন শুধু এই ইউনিটারি অপারেটর গুলাই প্রিজার্ভ করে। ওকে, তো এই ইউনিটারি অপারেটর আসলে একটা জিনিস প্রিজার্ভ করে, সেটা হলো দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলও প্রিজার্ভ করে। এটাও মনে হয় একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে পেরেও ছিল। তো কুডোস টু দ্যাট। ওকে, তো ইউনিটারিটি তো এটাই ছিল। আর কোয়ান্টাম মেকানিক্স থেকে আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্সে আরেকটা জিনিস আছে, ওটা হচ্ছে যে কি একটা প্রসেস আছে যেটা ইউনিটারি না, সেটা কি বলতে পারবে? ইয়েস, বলেন স্যার। আমরা কোয়ান্টাম মেকানিক্সে এমন একটা জিনিস করি যে জিনিসটা ইউনিটারি না, এটা কি? মেজারমেন্ট। ইয়েস, এক্স্যাক্টলি, মেজারমেন্ট Wow. ইউনিটারি না। মেজারমেন্ট। আন্দাজে ঢিল মেরে লাভ হয়েছে তাহলে। কেন কেন না বলতে পারবে? কারণ একবার যদি আমরা মেজারমেন্টে করে ফেলি, তখন এটা কলাপস করে জিনিসটা। হ্যাঁ, ওখান থেকে আমরা ফেরত মানে আবার ওই আগের সুপারভিশন স্টেজে আমরা যেতে পারি না, এটা আমি জানি। ইয়েস, দ্যাটস ট্রু। এখান থেকে বোঝা যায় যে মেজারমেন্ট প্রসেসটা ইউনিটারি না। তারপর আবার তোমাকে নরমালাইজ করতে হয় স্টেটটাকে, ওখান থেকেও বুঝতে পারো স্টেটের হ্যাঁ। নর্ম প্রিজার্ভ হয়নি। হ্যাঁ, রাইট, মানে আমরা যে প্রসিডিউর ইউজুয়ালি আগাই, যে মেজারমেন্ট করলে যেই প্রজেক্টর বরাবর মেজারমেন্ট করতেছে ওই কম্পোনেন্টটা নিয়ে তারপরে আরেক দফা নরমালাইজ করা লাগে। ওকে, তো এইটাই যে নরমালাইজেশন তখন প্রিজার্ভ করা হয় না, আমাদের জোর করে আবার নরমালাইজেশন করা লাগতেছে। ঠিক আছে, তো এইটাই যে ইউনিটারি অপারেশন কিন্তু আসলে মেজারমেন্ট না। ওকে, মানে তুমি যদি কোনো ইউনিটারি অপারেশন করতে চাও কোনো কোয়ান্টাম সিস্টেমের উপর, তাহলে তোমাকে কাইন্ড অফ এটাকে একটু নন ইনক্লুসিভলি এই জিনিসটা করতে হবে। মানে ওই তো আমি লেকচারে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে একটা বাক্সের মধ্যে একটা কিউবিট দিয়েছি, তুমি বাক্সটাকে খুলতে পারবে না। ওকে, ধরো বাক্সটা বন্ধ করে বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এটসেট্রা অ্যাপ্লাই করে বাক্সের ভিতরে স্টেটটাকে ম্যানিপুলেট করতেছো, কিন্তু বাক্সটা খুলতে পারবে না, মানে বেসিক্যালি মেজারমেন্ট করতে পারবে না যদি ইউনিটারি অপারেশন করতে চাও। আচ্ছা, দাঁড়াও সুমিত্র, আরেকটু ইয়েতে যাই, আরেকটু ডিপে যাই। ওকে, আমাদের পোস্টুলেট গুলো তো বলে যে কোনো কোয়ান্টাম সিস্টেমের টাইম এভলিউশন ইউনিটারি হবে, তাহলে মেজারমেন্ট তো কোয়ান্টাম সিস্টেমের টাইম এভলিউশন। আমি কিছুক্ষণ পরে মেজারমেন্ট করলাম, টাইম এভলিউশন হইলো, তারপরে আমি এটাকে মেজারমেন্ট করলাম, কোলাপস করলো, তাহলে পোস্টুলেটটা ব্রেক হইলো না? স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন না, আমি না কোশ্চেনটা ধরতে পারিনি, আমার হারাই গেছে। আচ্ছা, মানে একটা পোস্টুলেট আছে যেটা বলে যে কোনো একটা কোয়ান্টাম সিস্টেম নিলে কোয়ান্টাম সিস্টেমটা টাইম এভলিউশন হচ্ছে ইউনিটারি। কিন্তু আমি যদি এই সিস্টেমটা নেই, সিস্টেমের উপরে কোনো 5 সেকেন্ড পরে ফর এক্সাম্পল মেজারমেন্ট করলাম, এটা তো একটা টাইম এভলিউশন, তাই না? কারণ 5 সেকেন্ড পরে বা 10 সেকেন্ড পরে কিভাবে আমি টাইম এভলিউশন করতে পারি? তাহলে আমি মেজারমেন্ট করার পরে ওটা কি যে আমার নন ইউনিটারি কোনো কিছু আমরা করে ফেললাম সিস্টেমের উপরে,
তাহলে কি আমার পস্টুলেট ব্রেক হয়ে যাচ্ছে? যে আমরা যেটা পস্টুলেট দিয়ে শুরু করেছিলাম আমার কোয়ান্টাম মেকানিক্স, সেটা কি ব্রেক হয়ে যাচ্ছে? স্যার এখানে তো আপনি মেজারমেন্ট করছেন, আপনি কোনো অপারেটর দিতে কোনো কিছু অ্যাপ্লাই করেন নাই। না, মেজারমেন্টও তো ওয়েল, মেজারমেন্টও তো এক ধরনের অ্যাপারেটাসের সাথে ইন্টারঅ্যাকশন, তাই না? হ্যাঁ সেটাই। ইউনিটারি অপারেটর তো আমরা রিয়েল লাইফে কি কি করি, মানে আমরা কোনো কিছু অ্যাপারেটাস দিয়ে কিছু একটা করার চেষ্টা করি। যেমন ধরো ইউনিটারি অপারেটরের এক্সাম্পল হচ্ছে বিম স্প্লিটার, হুম, ঠিক আছে? সেটাই। বিম স্প্লিটার দিয়ে গেলে হ্যাঁ ভাই, ওটা দুই শুনতে ভাগ, পাচ্ছি। শুনতে পাচ্ছ? আচ্ছা, কিন্তু আমি যদি ইয়ে দিয়ে যাই, আমি যদি একটা ওই যে স্টান গার্লাক এক্সপেরিমেন্ট যে দেখিয়েছিলাম, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যদি ইলেকট্রন থ্রো করি তাহলে দুই ভাগে ভাগ হয়ে যায়, তখন কিন্তু সেটা নন ইউনিটারি প্রসেস। হুম, তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি? Um, যেটা হয় যদি অ্যাকচুয়াল ইউনিটি প্রসেস হয়ে থাকে তাহলে কিন্তু um, কি বলতে আচ্ছা আই কিন্তু না না আইগন ঢোকানোর কোনো দরকার নাই। ওটা হলো গিয়ে মানে অরিজিনাল যে স্টেট থেকে আর রেজাল্টিং যে স্টেট, এর মধ্যে একটা মাল্টিপ্লায়ারের উপর রিলেশন থাকে, মাল্টিপ্লায়ার। কিন্তু যখন আপনি মেজারমেন্টে করতেছেন তখন কিন্তু ওইটা থাকে না, কারণ আপনি যে মানে যে ইলেকট্রন থ্রোকার যে এক্সপেরিমেন্টের কথা বলছিলেন, ওখানে যেটা হয় যে একটা এক্সিস দিয়ে যদি আমি মানে ইলেকট্রনটাকে পাস করাই তাহলে সে ওইভাবে স্পিনটা অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর ডিফারেন্ট স্পিন দিয়ে তখন আবার আরেকভাবে হয়, তারপর মানে তখন কিন্তু আস্তে আস্তে প্যাটার্নটা থাকে না, প্যাটার্ন সব মানে তখন ওয়েটনেস গুলো দেখানো শুরু করে। কিন্তু যে ইউনিটের মধ্যে হতো তাহলে আমার এখানে প্যাটার্নটা স্টিল মানে কনসিস্টেন্ট থাকে। আইডিয়াটা হচ্ছে আইডিয়াটা, আচ্ছা আমি তোমার কথাটা ঠিক মতো বুঝি নাই, শুনুন বুঝতে আচ্ছা আচ্ছা পারছো? মানে ভাই যেটা বলছে সেটা হলো যে মেজারমেন্টও এক ধরনের অপারেশন আর ইউনিটারি অপারেশন এক ধরনের অপারেশন। ওকে, আচ্ছা, এটা তোমাদের জাস্ট জানার জন্য, এটা কোনো হ্যাঁ পরীক্ষার কোশ্চেন না কিন্তু, হ্যাঁ, এটা এমনি। দুইখানে কিন্তু টাইম এভলিউশন হচ্ছে। ওকে, যে টাইম এভলিউশন বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে কিছুক্ষণ আগে একটা স্টেট ছিল, কিছুক্ষণ পরে অন্য একটা স্টেট হয়ে গেছে। ওকে, তো ইউনিটারি অপারেটর দিয়ে অ্যাড করলেও কিছুক্ষণ পরে স্টেটটা চেঞ্জ হয়ে যাবে, আবার মেজারমেন্ট করলেও কিছুক্ষণ পরে স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমাদের থার্ড পস্টুলেটটা যেটা বলছে সেটা হলো টাইম এভলিউশন ইউনিটারি, তো মেজারমেন্ট ইউনিটারি না, এন্ড মেজারমেন্ট ইজ হ্যাপেন্স ইন রিয়েল লাইফ। তো আসলে ক্যাচটা কোথায়, মানে হোয়াট ইজ মিসিং ইন দিস ডিসকাশন? আমরা যেটা বলছি যে আর একটু স্পেসিফিক্যালি বললে যে যে সব টাইম এভলিউশনে কি ইউনিটারি, কি ধরনের টাইম এভলিউশন ইউনিটারি? Because definitely the measurement is not unitary and measurement is also a type of time evolution. Okay, time evolution basically যে কিছুক্ষণ পর স্টেটটা চেঞ্জ হবে, এইটা মানেই টাইম এভলিউশন। ওকে, যে টাইমের সাথে সাথে স্টেটটা চেঞ্জ হচ্ছে, সেটা মেজারমেন্টের মাধ্যমে হইতে পারে, ইউনিটারি অপারেশনের মাধ্যমে হইতে পারে। কিন্তু হোয়াট টাইপ অফ টাইম এভলিউশন এর ইউনিটারি, কিছু বলতে পারবা? এটা পসিবিলিটি ছিল আসলে। ওকে, আমি একটা ওয়ার্ড আমি স্কিপ করে গেছি ইন্টেনশনালি। একটা ওয়ার্ড ভাই খুব ট্যাক্টফুলি ওই একটা ওয়ার্ড বলে নাই। আমি আসলে বলেই ফেলছিলাম প্রায় ওয়ার্ডটা, যে বাক্সের এক্সাম্পল দেওয়ার সময়। এনিওয়ান? ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এটা চিন্তা পারবা কেউ, কেন হলো না? আমি আরেকটু ফিজিক্যাল এক্সাম্পল দিই, তাহলে মনে আরেকটু বুঝতে পারবে। হ্যাঁ ভাই বলো। সেটা হচ্ছে যে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট যখন করো, ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাই না? মাঝখানে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে ইলেকট্রন যায়। তো তোমার যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইলেকট্রনের ইন্টারঅ্যাকশন হয়, তখন কি শুধু ইলেকট্রনটাই চেঞ্জ হয় নাকি ম্যাগনেটিক ফিল্ডটাও চেঞ্জ হয়? ম্যাগনেটিক ফিল্ডে তো কিছু এফেক্ট পড়ে, একটা মুভিং ইলেকট্রন গেল, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের উপরে তো কিছু এফেক্ট পড়ে, ওই ফিল্ডের তীব্রতা চেঞ্জ হয়। মানে কিছু ইন্টারঅ্যাকশন হয়, কারণ একটা মুভিং চার্জ যখন যায়, মুভিং চার্জের চারপাশে কিন্তু তোমার ম্যাগনেটিক ফিল্ড। আই ফিগারড ইট আউট। বলো তাহলে এবার কি? স্যার
এটা একদম প্রথম দিকের লেকচারের দিকে এই ওয়ার্ডটা খুব বারবার ইউজ করা হয়েছিল, সেটা হলো আইসোলেশন। এক্স্যাক্টলি, yes ইয়েস। yes yes দ্য মোমেন্ট উই মেজার ওটা আইসোলেটেড থাকে না, এটা মানে হ্যাঁ, অ্যাকচুয়ালি ফোর্সফুলি উই ইন্টারফিয়ার ইন ইয়েস, সেইটাই yes. এক্স্যাক্টলি আমরা ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে কোনো কিছু এখানে ক্যালকুলেশন আনি নাই, এই জন্য জিনিসটা নন ইউনিটারি লাগছে। কিন্তু তুমি যদি একটা ক্লোজ সিস্টেম নাও, ক্লোজ সিস্টেম মানে আইসোলেটেড সিস্টেম, এটার যদি টাইম ইভলিউশন করো, এটা সবসময় ইউনিটারি হতে হবে। হুম। এটা ইউনিভার্সাল ল। ওই তো তোমাদের ওই বাক্সের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে তুমি বাক্সটা বন্ধ করে বাইরে থেকে ধরো অপারেশন করে ভিতরে স্টেট চেঞ্জ করার চেষ্টা করতে পারো, সেইটাই ইউনিটারি হবে। কিন্তু দ্য মোমেন্ট ইউ ওপেন দ্য বক্স, তুমি যদি স্টেট বাক্সটা খুলে স্টেটটার কি অবস্থা ওটা দেখতে যাও, তখন তো আর স্টেটটা আইসোলেটেড থাকবে না। ওকে, ইউ আর স্টার্টিং টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য স্টেট, তো তখন আর কি। তো অনেকে কোয়ান্টাম মেকানিক্সের সমালোচনা করে যে এটা তো প্রেডিক্টেবল থিওরি না, কিন্তু আসলে তারা এই জিনিসটা বুঝে না যে তারা আসলে টোটাল সিস্টেমটা নিয়ে কাজই করছে না। যখন তোমরা একটা কোনো কিছুর উপরে মেজারমেন্ট করো, এটা কোনো একটা অ্যাপারেটাস দিয়ে করো। ফর এক্সাম্পল, তুমি ওখানে ইলেকট্রন ডিটেক্টর রাখো, সেটা ওই যে প্লেট হতে পারে বা কিছু হতে পারে, যেটার উপর ইলেকট্রন পড়লে বোঝা যায় কালার চেঞ্জ হয়ে বা এরকম কিছু। তো তুমি যে আচ্ছা আমি কি জানি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, যে অ্যাপারেটাস যেটা দিয়ে তুমি মেজারমেন্ট করো, তো অ্যাপারেটাস দিয়ে মেজারমেন্ট করলে আসলে ওখানে ওই অ্যাপারেটাসটা ওই সিস্টেমের ভিতরে ঢুকে যায়। ওই অ্যাপারেটাসটা সহ যদি তুমি পুরোটা টাইম এভলিউশন চিন্তা করো, সেটা অবশ্যই ইউনিটারি হবে। ওকে, ওকে, আচ্ছা, আমার তাহলে মনে হয় ওদেরকে ছেড়ে দেই সৌমিত্র, ওদের যদি টানতে হয় আর অনেকক্ষণ হয়ে হ্যাঁ গেছে। ভাই, সেটাই ছাড়ি। আচ্ছা, আসলে আজকে মেইন ইচ্ছা ছিল কোয়ান্টাম ইনফরমেশন নিয়ে ডিসকাস করা, কিন্তু ওই অনেক অনেক বেসিক জিনিসপত্র নিয়ে আলাপ হয়েছে। আমি 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 খুশি, ওরা যদি এটা বুঝতে পারে এটা অনেক কাজে লাগবে ভবিষ্যতে। ভবিষ্যতে যদি কোয়ান্টাম কম্পিউটিং করতে চাও, এই মানে ছোট ছোট কনসেপ্ট গুলো খুবই জরুরি আর কি। সেটাই, যে দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেইলস। ওকে, যে এই ছোট ছোট জিনিসগুলো আর কি, এই সাটল জিনিসগুলো বুঝতে হবে, যে যে কোন আসলে কি কাহিনী, আসলে এটা অ্যাকচুয়ালি কি বলতেছে, কোন সিনারিওতে ইউনিটারি হবে, কোন সিনারিওতে মানে তোমার মেজারমেন্ট হিসাবে ট্রিট করতে হবে, এটসেট্রা এটসেট্রা। ওকে, তারপরে এইটাই ইনফ্যাক্ট এগুলো মজাও আছে আসলে, ইফ ইউ গেট ইনটু দ্য ডিটেইলস। ওকে, তাইলে আজকে মনে হয় ছাড়ি আমরা। আচ্ছা, আসলে তোমরা কি ক্রিপ্টোগ্রাফি নিয়ে কেউ দেখেছো ভিডিওটা? এই জিনিসটা কিন্তু খুব মজার। এই ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল কিন্তু সে ফর এক্সাম্পল ক্রেডিট কার্ডে ইউজ হয়। কারণ তোমার মানে এই যে কোয়ান্টাম কম্পিউটিং এর পিছনে যে হাইপটা, এই হাইপটা বেসিক্যালি দুইটা রেজাল্টের উপর, মানে এই হাইপটা শুরু হয়েছে। ওকে, মানে দুইটা রেভলিউশনারি রেজাল্টের উপর। একটা হলো যে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে আনব্রেকেবল ক্রিপ্টোগ্রাফি করা সম্ভব। ওকে, আমরা এখন যে ক্রিপ্টোগ্রাফি গুলো ইউজ করি, তোমরা ধরো যারা অ্যাডভান্স কমিউনিকেশনের কোর্স নিছো তারা হয়তো কেউ কেউ জানতে পারো যে আরএসএ ক্রিপ্টোগ্রাফি নামে একটা ইউজ করি। ওকে, এটা হলো তোমার দিস ইজ বেসিক্যালি বিল্ট অন ফ্যাক্টরিং ভেরি লার্জ নাম্বারস, যে অনেক বড় বড় দুইটা প্রাইম নাম্বারকে গুণ দিয়ে একটা ক্রিপ্টোগ্রাফি কি বানানো হয়। তো ওই কি আসলে তুমি যদি আগে থেকে না জানো যে কোন দুইটা প্রাইম নাম্বার দিয়ে গুণ করে কিটা বানানো হয়েছে, তাইলে ওই ফ্যাক্টরিং করে ওই প্রাইম নাম্বার গুলো বের করতে ধরো কয়েকশো বছর লেগে যাবে ইউজিং আওয়ার প্রেজেন্ট ডে সুপার কম্পিউটার। তো একটা বড় রেজাল্ট ছিল যে এমআইটির একজন ম্যাথমেটিশিয়ান পিটার শোর, উনি দেখাইছে যে কোয়ান্টাম কম্পিউটার ইউজ করে যে এই কিটা বের করে ফেলা সম্ভব, মানে মানে অনেক বড় বড় নাম্বার এবার ফ্যাক্টর করে ফেলা সম্ভব। এইটা একটা ব্রেক থ্রু রেজাল্ট ছিল। আরেকটা ব্রেক থ্রু রেজাল্ট ছিল যে তোমার এই কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে, যে মানে এইটা তো প্রবলেম ছিল, রাইট? এটা তো প্রবলেম ছিল যে কোয়ান্টাম কম্পিউটার ইউজ করে কারেন্ট ক্রিপ্টোগ্রাফি ব্রেক করে ফেলা সম্ভব। তার মানে কি কোনো ক্রিপ্টোগ্রাফি সেফ না? তো আরেকটা ব্রেক থ্রু রেজাল্ট এটা ছিল, সেটা হলো যে কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে আমরা এমন ক্রিপ্টোগ্রাফি বানাতে পারি যেটা আসলে মানে কেউ ব্রেক করতে পারবে না, ইনফরমেশনালি সিকিউর ক্রিপ্টোগ্রাফি। ওকে, যেমন আগে ক্রিপ্টোগ্রাফি বেসিক্যালি কিছুর উপর বেস করেছিল যে অন দ্য হার্ডনেস অফ কম্পিউটেশন, যে আমি যদি তোমাকে সাপোজ 100 বছর টাইম দেই তাহলে তুমি হয়তো বের করে ফেলতে পারবে কিটা। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে এমন ক্রিপ্টোগ্রাফি প্রোটোকল বানানো সম্ভব যেটা তুমি জীবনেও ব্রেক করতে পারবে না। ঠিক আছে, মানে দিস ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি
ইন ইনফরমেশন সায়েন্স। নট রিয়েলি, আই ডোন্ট এগ্রি। আরো ঝামেলা আছে। সেটা হচ্ছে যে এখানে একটা ক্যাচ আছে, ওটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা You ভাই, never এখন know. কোয়ান্টাম মেকানিক্স যদি ফলস হয় তাহলে তো আসলে না, অন্য false হিসাব। না, false না। যদি হায়ার এনার্জিতে আরো কোনো জেনারেলাইজ থিওরি থাকে যেটা দিয়ে এটা পাস করা যায়, উই ডোন্ট নো। আচ্ছা ভাই, হইতে মানে ফর পারে। এক্সাম্পল ক্লাসিক্যাল মেকানিক্স কি ভুল? ওয়েল, নট এট দা, মানে এটা রেঞ্জের উপর ডিপেন্ড করে যে আপনি কোন রেঞ্জে কাজ করতেছেন। এক্স্যাক্টলি। সো ক্লাসিক্যাল মেকানিক্স যদি ভুল না হয়, ক্লাসিক এগুলোকে বলা হয় এফেক্টিভ থিওরি। এফেক্টিভ। তো তোমার কোয়ান্টাম মেকানিক্স কোনো কিছু এফেক্টিভ থিওরি, এটা মোটামুটি সবাই শিওর। কোয়ান্টাম মেকানিক্স, জিআর, এগুলো এফেক্টিভ থিওরি। তো ভবিষ্যতে যদি নতুন কোনো থিওরি প্রুভ হয় যেটা কোয়ান্টাম মেকানিক্স থেকে জেনারেল, এবং সেটা দিয়ে যদি কোনো ফেনোমেনা পাওয়া যায় যেটা করা যেতে পারে, উই ডোন্ট নো দ্যাট ইয়েট। আচ্ছা ভাই, সেটা হইতে পারে, হ্যাঁ। দ্যাট ইজ অন দ্য রেঞ্জ অফ ভাই, সেটা হলো আপনাদের ফিল্ড ভাই। আজকে একটা কথা বলছি সবার সাথে, আই হোপ ইউ গাইস আর এনজয়িং ইট। মানে তোমরা সবকিছু বুঝতে পারবে ওর না, বাস জাস্ট জিনিসগুলো জানা আর কি। তো হ্যাঁ, তো এই যে এই দুইটা মেজর ব্রেক থ্রু আর কি তোমার এই কোয়ান্টাম কম্পিউটিং এর পুরা এই যে গ্যাঞ্জাম যে শুরু হয়েছে, এত হাইপ, যে বেসিক্যালি এই দুইটা রেজাল্ট প্রুভ হওয়ার পর মানে ওই যে মানে তোমার ধরো ম্যাক্সিমাম বড় বড় দেশের যে ডিফেন্স ওদের তাড়াতাড়ি শুরু করে দিয়েছে। সেটাই যে ওরা তো ধরো এই যে সিকিউরলি কমিউনিকেট করা, যে ধরো অনেক জায়গায় যে কি কি মানে কি বলবো, যে কোন জায়গায় কোন মিলিটারি অপারেশন হবে, কি অস্ত্র কিনবে, কোথায় কি গ্যাঞ্জাম হইতেছে, এরা তো ওদের জন্য সিকিউরিটিটা অনেক বড় একটা ইস্যু, ঠিক আছে, খুবই মেজর একটা ইস্যু। তো তোমরা যদি কোয়ান্টাম কম্পিউটার বানাই ফেলতে পারো, তোমরা পুরো দুনিয়া ভেঙে ফেলতে পারো, হ্যাক করে ফেলতে পারো। তো তো এই এই তোমার এই শোর ফ্যাক্টরিং যেটার কথা বললাম, যে বড় বড় নাম্বার ফ্যাক্টর করে ফেলা যায়, এইটার পরে আর কি চায়না অনেক হেভিলি কোয়ান্টাম টেকনোলজিতে, মানে বেসিক্যালি কোয়ান্টাম কম্পিউটিং এ ইনভেস্ট করা শুরু করে। আর এইটার দেখা দেখি তখন ইউএস এর তো মাথা মতো নষ্ট হয়ে গেছে, যে আয় হায়, চায়না যদি আগায় যায় তাইলে তো আমরা নাই। ওকে, ওরা যদি মানে এখন বেসিক্যালি দিস ইজ এ রেস, যে আগে এমন একটা কম্পিউটার বানায় ফেলতে পারবে যেটাতে সোর্স অ্যালগরিদম রান করা যায়, সে বেসিক্যালি অন্য দেশের সব মানে সব প্রোটোকল কি বলবো ব্রেক করে ফেলতে পারবে। ওকে, সব ক্রিপ্টোগ্রাফি ব্রেক করে ফেলতে পারবে। সো এখন একটা বেসিক্যালি রেস চলতেছে যে কে আগে একটা অ্যাটলিস্ট সোর্স অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করার মতো একটা কম্পিউটার বানায় ফেলতে পারে। যে আগে বানায় ফেলতে পারবে সে আর কি ওই বেসিক্যালি দিস ইজ এ কোল্ড ওয়ার, হ্যাঁ যেটা অলরেডি চলতেছে। হ্যাঁ, Intellectual টেকনোলজি ওয়ার চলতেছে এখন। তো এইটার জন্য আর কি ধরো কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে এত হাইপ, এত ফান্ডিং, বিশাল ফান্ডিং। যেমন আমি গত সপ্তাহে দেখলাম কত মানে $150 বিলিয়ন ফান্ড অ্যানাউন্স করছে ইউএসএ, নেক্সট 5 ইয়ার্স নাকি 10 ইয়ার্স পিরিয়ডের জন্য। প্রচুর ফান্ডিং এখন কোয়ান্টাম কম্পিউটিং, মানে রিসার্চ লেভেলে, অ্যাট লিস্ট রিসার্চ লেভেলে। ওকে, তাইলে তো হইলই। তোমরা এই ক্রিপ্টোগ্রাফিটা দেখো, ক্রিপ্টোগ্রাফির এগুলো মজা পাবে এবার। এখন শুরু হচ্ছে মানে আসল কোয়ান্টাম কম্পিউটিং। এতদিন তো আমরা আসলে কোয়ান্টাম কম্পিউটিং এর ভাষা শিখছিলাম আর কিছু ফেনোমেনা শিখলাম, কিন্তু এখন হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং এর আসল জায়গায় ঢুকবো, কোয়ান্টাম ইনফরমেশন, কোয়ান্টাম কম্পিউটিং। আর আরেকটা হচ্ছে যে আমরা সোর্স অ্যালগরিদম আর ওই দিকটা একটু যেতে পারবো না, কারণ এই সেমিস্টারটা ছোট, বাট এই নোটের শেষে আছে, নোটের শেষে সোর্স অ্যালগরিদম আছে। তো তোমরা যদি ওটা কেউ পার্সোনালি শিখতে চাও, তোমরা আমাদের সাথে পরে যোগাযোগ করতে পারো, আমরা এখানে আলোচনা করতে পারি। বাট আমরা আর 3টা টপিক শিখবো। একটা হচ্ছে তোমার কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, এটা আমরা BB84 একটা ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল আছে, এটা সিকিউরলি মানে প্রুভ টু বি সিকিউরড বাট আপ টু কোয়ান্টাম মেকানিক্স। ইয়েস, আপ টু কোয়ান্টাম মেকানিক্স। তারপরে ক্রিপ্টোগ্রাফি তখন শেষ করব। এরপরে আমরা শুরু করব হচ্ছে ডস অ্যালগরিদম এবং সাইমন্স অ্যালগরিদম, ওখানে থাকবে। এই দুটো তোমরা শিখবে। আর লাস্ট হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটা সোর্স অ্যালগরিদমে ইউজ হয় এবং আরো অনেক অ্যালগরিদমে ইউজ হয়, ওটাকে বলা হচ্ছে কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম। কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম করে তোমরা দেখতে পারবে যে আসলে কতটা পাওয়ারফুল। এটাতে ওই যে অনেক এক্সপোনেনশিয়াল কমপ্লেক্সিটি প্রবলেমকে পলিনোমিয়াল কমপ্লেক্সিটি প্রবলেম বানিয়ে দেওয়া যায়।
ওকে, সো এগুলা নিয়ে আমরা নেক্সট 3 উইকস আলোচনা করব, তারপর আমাদের কোর্স শেষ হয়ে যাবে। বাট আই হোপ ইউ উইল এনজয় এই জিনিসগুলা। আর তার ওই পার্টগুলো বোঝার জন্য এই সাটেলটি গুলো বোঝা লাগবে, এই যে এই ফেস কি জিনিস, কি জিনিস, এগুলো কিভাবে কাজ করে, এগুলো একটু বোঝাটা জরুরি। সো মেক শিওর ইউ আর ক্লিয়ার, আর যদি না থাকে প্লিজ আস্ক আস। ওকে, আপনারা কিছু বলছিলে? স্যার তাহলে শো অ্যালগরিদম অলরেডি বানানো আছে, ইমপ্লিমেন্ট করতে পারেনি এখন, এরকম কিছু ব্যাপারটা? হ্যাঁ, অ্যালগরিদম তো থাকতেই পারে, কিন্তু এটা তো কম্পিউটার লাগবে এটা রান করতে, তাই না? মানে এটা ফিজিক্যাল কম্পিউটার লাগবে। তো ওই মানে ব্রেকথ্রুটা এই কারণে ছিল যে আগে মানুষ ভাবতো যে নাম্বার ফ্যাক্টরিং আসলে পলিনোমিয়াল টাইমে করাই সম্ভব না। ওকে, শোর আইসে প্রথম দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি একটা কোয়ান্টাম কম্পিউটার এটা পলিনোমিয়াল টাইমে করা সম্ভব। তারপরে মানুষ ভাবছে যে আয় হায় তাইলে তো এখন কম্পিউটার বানানো লাগবে। এটা হচ্ছে 1994 হ্যাঁ, মানে অ্যালগরিদম ডিসকভার হয়েছে অলমোস্ট 26 বছর হয়ে গেছে। ওই নতুন অ্যালগরিদম এখনো ডেভেলপ হয় নাই বা হচ্ছে? আরো অনেক অ্যালগরিদম আছে, নতুন আরে ওইটাই না, ওইটার পরে তো অনেক অ্যালগরিদম আছে ডেফিনেটলি। হ্যাঁ, ওইটার পরে ধরো তোমার অনেক অ্যাপ্লিকেশনের জন্য কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইন করা হয়েছে। যেমন আমাদের এই নোটেই ছিল একটা সার্চ অ্যালগরিদম আছে, ঠিক আছে? পলিনোমিয়াল টাইমে একটা ডাটাবেস সার্চ করা সম্ভব একটা কোয়ান্টাম অ্যালগরিদম দিয়ে, গ্লোবার্স অ্যালগরিদম বলে। ওকে, এটা আছে, এরকম অনেক ধরনের কোয়ান্টাম অ্যালগরিদম আছে। কিন্তু সোর্সটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওই যে এনক্রিপশন এনক্রিপশন পারপোজে এই জন্য শোরেরটা খুব মানে সোর্স অ্যালগরিদমের আগে মানুষ ভাবতো যে ওকে কোয়ান্টাম কম্পিউটার ইজ অ্যান ইন্টারেস্টিং থিং, ঠিক আছে, ফিজিক্স ইউজ করে অনেক কিছু করা যায়। ওইটার পড়ার পরে মানুষ ভাবছে যে আয় হায় এটা দিয়ে তো এই জিনিস করে ফেলা যায়। ওকে, তো মানে এইটাই আর কি। ঠিক আছে সবাই, তোমরা হ্যাঁ বলো। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা আর্টিকেল দেখলাম, দেখেন কোয়ান্টাম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে কিছু ব্যাখ্যা দিছে ওই সি নট গেট, মানে বিভিন্ন গেট দিয়ে প্রেডিকশনের হ্যাঁ, মানে সার্কিট ডিজাইন করবে এই সামনে, সি নট গেট এগুলো ইউজ করে সব দেখতে পারবে। অলমোস্ট সবকিছুর পিছনে আসলে কোয়ান্টাম লাগাই দিলে এখন কিছু একটা করা সম্ভব মনে হয়। না, দ্যাট ইজ ইন্টারেস্টিং, ঠিক আছে, দ্যাট ইজ ডেফিনেটলি ইন্টারেস্টিং যে এখন আর কি অলমোস্ট সব ক্লাসিক্যাল প্রোটোকল বা অ্যালগরিদমের কোয়ান্টাম ভার্সন বের হচ্ছে। এবং এটাও কিন্তু রিসার্চে খুব একটা যে এই কাজটা কিন্তু আসলে অতটা সহজ না, ঠিক আছে, যে একটা ক্লাসিক্যাল প্রোটোকলকে কোয়ান্টামে কনভার্ট করা। ওকে, এবং দিস ইজ অলসো অ্যান অ্যাক্টিভ এরিয়া অফ রিসার্চ যে কোন ক্লাসিক্যাল প্রবলেমের আসলে আমরা কোয়ান্টাম ভার্সন বের করতে পারবো। এন্ড আমি জানি না, আমার টিচার ছিল উনি, তোমরা জানো কিনা নাম, ওনার নাম হচ্ছে ড্যানিয়েল গটেসম্যান। উনি হচ্ছে বিখ্যাত লোক। হ্যাঁ, যারা চিনে তাদের কাছে, যেমন আমার কাছে মনে হচ্ছে সেই ফ্লেক্স, কিন্তু ড্যানিয়েল গটেসম্যান হচ্ছে কোয়ান্টাম এরর কারেকশনের জনক, এবং সে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ইয়ার ছাত্র, জন প্রেস্কিলের ছাত্র। আর তার সে বলছে যে আগামী 20 বছরের ভিতরেই আমাদের ওয়ার্কিং কোয়ান্টাম কম্পিউটার হতে চলে আসবে। 20 বা 10 এরকম, আমি মনে হয় 10 শুনছিলাম, ভুলে গেছি এখন এক্স্যাক্টলি। 10 বছরের ভিতরে হয়তো চলে আসবে তার প্রেডিকশন এটা। তো তোমরা যারা সিএস কত বছর আগে? আমি এই যে গত বছর 2019 এর কথা বলছি। 9 বছর। হ্যাঁ, আর 9 বছর হয়তোবা ওয়ার্কিং কোয়ান্টাম কম্পিউটার চলে আসবে। না, প্রচুর আসলে এই ফিল্ডে এখন প্রচুর কাজ হচ্ছে, যেই পেসে কাজ হচ্ছে দিস ইজ ভেরি মাচ পসিবল। আমার মনে হয় আর 20 বছর পরে ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেড ডিগ্রি হবে কোয়ান্টাম কম্পিউটিং সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। অলরেডি আছেও একটা আপনার অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে ওরা একটা ডিগ্রি চালু করছে কোয়ান্টাম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ফার্স্ট ইয়ার থেকে এগুলা? হ্যাঁ, মানে ওরা বেসিক্যালি ফার্স্ট ইয়ার থেকে কোয়ান্টাম মেকানিক্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করা যায় তো। হ্যাঁ, ট্রেনিং ধাপে ধাপে দিতে হবে। আসলে এইটাই যে আমরা যে টপিকগুলো পড়াচ্ছি হয়তো ম্যাথমেটিক্যাল নোটেশন বা এই জিনিসগুলো ধরতে একটু সময় লাগে, বাট জিনিসগুলো আসলে খুব বেশি না, ফার্স্ট ইয়ার ম্যাথ হবে, সমস্যা কি? ফার্স্ট ইয়ারে ম্যাথ, মানে জাস্ট আমার মনে হয় জাস্ট লিনিয়ার অ্যালজেব্রাটা ভালো মতো জানা থাকলে আসলে কোয়ান্টাম মেকানিক্স শিখতে আর কিছুই লাগে না। আর পস্টুলেট তো 4টা পস্টুলেট। ওকে, তোমাকে যদি 4টা পস্টুলেট মোটামুটি আমি বুঝাই দিতে পারি যে ওকে এমনি হবে, মানে পুরো কোয়ান্টাম মেকানিক্স এর সব রিসার্চ 4টা পস্টুলেটের উপরে দাঁড় করান, দেন ইউ উইল জাস্ট লার্ন দ্য অ্যাপ্লিকেশন যে ওকে এটা কোন জায়গায় কিভাবে অ্যাপ্লাই হয়। ওকে, তো
ওই ল্যাঙ্গুয়েজটা একবার শিখে ফেললে আসলে খুব বেশি কঠিন না। মানে ঠিক আছে, তবে তোমরা এই জিনিসটা যারা শুরু করেছে তাদের জন্য এটা সামনে আগাতে পারো। আমার মনে হয় ইটস এ বুমিং ফিল্ড, এবং বাংলাদেশে কোয়ান্টাম কম্পিউটিং আর কোথাও নাই, এবং তোমরা যদি বাংলাদেশে কিছু করতে পারো সেটাও অনেক বড় কিছু হবে। ওকে ভাই, এনাফ মোটিভেশন। আমি ইচ্ছা করে করলাম এটা, কারণ সবাই মনে একটু ইয়ে হয়ে যাচ্ছিল যে এত বেশি ম্যাথমেটিক্যাল ডিটেইলস, এজন্য আমি ইচ্ছা করে কথাগুলো উঠালাম। আই হোপ ইউ গাইজ এনজয়েড। আর আমরা ক্রিপ্টোগ্রাফিটা দেখো, ক্রিপ্টোগ্রাফি দেখতে আমার মনে হয় আরো ভালো লাগবে। আমরা নেক্সট একটা সেশনে একটু কোয়ান্টাম ইনফরমেশন নিয়ে হয়তো আলোচনা করব। হ্যাঁ, সেটা করব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে সবাই, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।